আসসালামু আলাইকুম ছোট্ট বন্ধুরা, আশা করি দেখতে পাচ্ছ, শুনতে পাচ্ছ, সব ঠিক আছে। আমি আন্তরিকভাবে দুঃখিত, গত একটা ক্লাস তোমাদের ধরা খাইছে, মানে আমার এই হাতের সমস্যার কারণে আমি ক্লাসটা নিতে পারি নাই। তোমাদেরকে একটা নতুন জিনিস শিখাবো এখন আমি। এই শব্দটা কেউ শুনছো কিনা একটু বলো তো আমাকে। আর্গোনমিক্স শুনছো? একটা ইংরেজি শব্দ। তো এটার কাজ কি আমি একটু বলে দেই। এটার কাজটা হচ্ছে, ধরো তুমি একটা কলমের ডিজাইনার, তুমি একটা প্রোডাক্ট ডিজাইনার। হ্যাঁ, এটাকে বলো প্রোডাক্ট ডিজাইনার। প্রোডাক্ট ডিজাইনার যদি অনেক রকমের হয়, তুমি অ্যাপ ডিজাইন করতে পারো, ইউআই বোঝো না, ইউজার ইন্টারফেস ডিজাইন, এরকম অনেক কিছু হইতে পারে। তুমি একটা টেবিলের ডিজাইন করতে পারো, একটা ফুলদানির ডিজাইন করতে পারো, একটা বদনারও ডিজাইন করতে পারো, বা একটা হ্যান্ড শাওয়ারের ডিজাইন করতে পারো, এনিথিং। সো এখন ঘটনা হচ্ছে, একজন প্রোডাক্ট ডিজাইনার যখন প্রোডাক্টের ডিজাইন করে, আমার কথা বলতে একটু ঝামেলা হবে আজকে আর কি, বুঝো। সো তখন সে যে কাজটা করে, মানুষের কিসে আরাম হয়, সুবিধা হয়, ওই জিনিসটা ভেবে ওইভাবে ডিজাইন করে। ফরসে কলমগুলো পিওরলি গোল কলম, যেটা ওইটাতে ধরে লেখার চেয়ে দেখবা যে কলমের গায়ে একটু এরকম খাঁজ খাঁজ কাটা থাকে, তোমরা কি দেখতে পাচ্ছ কিনা আমি জানি না। হ্যাঁ, এটা যেমন একটা হেক্সাগোনাল শেপের আর কি, এগুলোতে আঙ্গুলের ভাঁজের সাথে লেগে যায়, ভালো হয়। তারপরে তোমাদের কিছু কলম আছে না, দেখবা এখানে একটু র্যাগ র্যাগ কাটা থাকে, ওই যে খাঁজ খাঁজ কাটা থাকে, ওটাতে গ্রিপ ভালো হয়। সো এই জিনিসগুলো হচ্ছে আর্গোনমিক্স যারা পড়ছে, আর্গোনমিক্সের পড়াশোনায় এটা নিয়ে হয়। তোমার কিছু চেয়ারে দেখবা যে বসে খুব আরাম লাগে, কিছু চেয়ারে বসে খুব অস্বস্তি লাগে। যেমন তুমি ওই যে গ্রামীণ ফোন, বাংলা লিঙ্কের বা বিভিন্ন মোবাইল অপারেটরদের কাস্টমার কেয়ারে গেলে দেখবা যে চেয়ারটা দেয় বসতে, ওইটাতে বসেই কেমন জানি অশান্তি লাগে, মানে পিরামিডের মতো উঁচা, আর আইফেল টাওয়ারের মতো চিকন হয়ে গেছে, ওর কোনো ব্যালেন্স নাই, বসলে মনে হয় যে ফড়ি যাইতেছি। সো এইটা কেন দেয়, এটার পিছনে বড় সড়ো সাইকোলজি কাজ করে। সেটা হচ্ছে যে তুমি যখন বসে দাঁড়ায় যেভাবে কথা বলতেছো, কথা বলায় যদি তুমি শান্তি না পাও, তখন যেটা দেখবা তোমার কনফিডেন্স ব্রেক করবে। আমার কথা মনে হয় বুঝো নাই। মানে তোমাকে তারা চাই না যে তুমি কনফিডেন্টলি তোমার সমস্যাটা উপস্থাপন করো, তোমাকে চায় শুরু থেকেই তুমি যেন ভ্যাবলার মতো থাকো, এই জন্য তোমাকে ওইরকম একটা চেয়ার দেয়, তোমাকে বসতেই দিবে না ঠিক মতো। সো ব্যাপারটা হচ্ছে এরকম আর কি, এগুলোকে বলে আর্গোনমিক্স। এটার বাংলা কি জানো? এটার বাংলাটা খুবই সুন্দর। ভাবো তো এটার বাংলা কি হবে, এবং এই বাংলাগুলো নিয়ে ভাবতে হয়। ধরো এই আর্গোনমিক্স তো বাংলাদেশে আগে এক সময় পড়াইতো না, এটা হচ্ছে ইঞ্জিনিয়ারিং পড়ার সময় আইপি নামে একটা ডিপার্টমেন্ট আছে, নাম হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং। তাদের এটা লিটারালি পড়তে হয়। প্রোডাক্ট ডিজাইন নিয়ে যেহেতু ওরা কাজ করে মেইনলি। সো ওদের কাছ থেকে আমি যখন শিখছি আর্গোনমিক্স জিনিসটা কি, আমি আবার অন্য ডিপার্টমেন্টের বন্ধুদের সাথে প্রচুর গল্প টল্প করতাম ওদের ডিপার্টমেন্ট নিয়ে। মানে তোমরা যে আলতু ফালতু টপিক নিয়ে করো, আমি ওইগুলো নিয়ে করতাম না, পড়ালেখা নিয়ে করতাম আর কি, যে কোন কোর্সের পরীক্ষা দোষ, কি আলোচনা হয় এখানে, কি দিয়ে কি, অমুক তমুক অনেক কিছু। তো ওদের কাছে অল্প শুনে এসে আমি ইন্টারনেট সার্চ করে আরও অনেক বেশি শিখতাম। সো এই যে আর্গোনমিক্সের যে ব্যাপারটা, এটার বাংলাটা খুবই সুন্দর। একটু ভাবো না, এটার বাংলা কি হইতে পারে? এটা তো বাংলাদেশে কোনো এক সময় কর্মপরিবেশ। ওকে, গুড। আর তোমরা কি বুঝতে পারতেছো এই ওয়ার্ডটার রুট ওয়ার্ড কি? রুট ওয়ার্ড কিন্তু অর্গান। অর্গান মানে অঙ্গ, অঙ্গ প্রত্যঙ্গ। ওইখান থেকে আসছে আর্গোনমিক্স। সো যেটা বলতেছিলাম, এই ওয়ার্ডটা তো কোনো এক সময় বাংলাদেশে ছিল না, এই 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 পুঁথিটা পড়ানো হইতো না বাংলাদেশে। কোনো একদিন আইপির কোনো একজন স্যার ইন্ট্রোডিউস করছে যে আমরা এই সাবজেক্টটা পড়াবো এখন থেকে, তারপর থেকে এটা আসছে বাংলাদেশে। এখন হয়তো বা অনার্সে পড়াচ্ছে ইঞ্জিনিয়ারিংয়ের, কোনো একদিন হয়তো এটা 9-10 ইন্টারমিডিয়েটে ঢুকে যেতে পারে, হালকা পাতলা ধারণা। সেই সময় এটার বাংলা কী হবে? সো বাংলা নিয়ে ভাবতে হবে আর কি, যে তোমার ভাষা এটাকে কী বলবে। এটাকে বাংলায় বলে খুবই সুন্দর একটা নাম, এটাকে বলা হচ্ছে আয়েশ বিদ্যা। বাংলাটা আরও সুন্দর হয়েছে না? আয়েশ বিদ্যা মানে কিভাবে তুমি একটা প্রোডাক্টের ডিজাইন করলে ওই প্রোডাক্টটা ব্যবহার করে আরাম আয়েশ পাওয়া যায়, কষ্ট ক্লেশ কম হয়, সেই জন্য নাম দিয়েছে হচ্ছে আয়েশ বিদ্যা। সো এটার কথা কেন বলতেছি, আমি যখন আমার ম্যাকে কাজ করি, আমার টেবিলের পজিশনটা এমন, আমার হাত রাখার জায়গাটাতে আমার টেবিলটা এইভাবে থাকে, বুঝছো, অলমোস্ট 40 ডিগ্রি অ্যাঙ্গেল বা 35 ডিগ্রি অ্যাঙ্গেলের মতো এরকমভাবে হাত চেপে থাকে। সো এখন তো আমার হাতে বোঝা যাচ্ছে না, এইখানে একটা মোটা শিরা থাকে ছেলেদের, দেখছো? এই শিরাটাই কিন্তু এইখান থেকে উপরে যায়, শিরা না ধমনী কি বলে কে জানে, এইটা যে এই আঙ্গুলগুলাতে ব্লাড সার্কুলেট করায়। সো এই হাতে যখন এরকম চাপ পড়ে থাকে, আমার রাতের বেলা যখন ক্লাস শেষ করে ধরো 12টা-1টার দিকে লিখতে বসি, আমার মানে 4-5 ঘন্টা হাত এইভাবেই থাকে। সো ওইটা থাকার কারণে হয়েছে কি, এদিকে রক্ত চলাচল বন্ধ হয়ে গেছে একেবারে।
তখন ভাবতেই পারো ডান হাতে কেন হয় না, ডান হাতে তো মাউস ধরা হয়, কিবোর্ডে আসা হয়, হাত শিফট হয়, এখানে তো একেবারেই হয় না। সো ওইটার ফলে মানে ওই ঝিঝি ধরলে যে অনুভূতিটা হয় না, ওই অনুভূতি থেকে অলমোস্ট অবশ হয়ে যাওয়ার মতো অবস্থা হয়েছিল। এই প্রায় 8-10 দিন তো এভাবে গেল। ইনফ্যাক্ট এখনও আমি যে এই যে হাতটা নাড়তে পারতেছি, কিন্তু এটা দিয়ে ধরো আমি চুল ধরতে যাচ্ছি, আমার ভিতরের যে একটা শিরশির অনুভূতি, আমার পুরো গায়ে বিদ্যুৎ খেলে যাচ্ছে, মানে মনে হচ্ছে যে একটা ঝাড়ি দিচ্ছে আর কি। এইটা দিয়ে আমি বাটনটা টিপবো, আমার আঙ্গুলের ব্যথায় বাঁচতেছি না, মানে টিপ দিলেই মনে হচ্ছে কিনা একটা অবস্থা। সো এই হচ্ছে অবস্থা। এইগুলো তোমাদের কেন বলতেছি, তোমাদেরও পড়ার টেবিলের অনেকের আর্গোনমিক্স ভালো না, বসে শান্তি পাও না, আরাম লাগে না। বেশি আরামে আবার তো ঘুমায় যাবে, একটু ব্যারাম থাকাও ভালো, কিন্তু একটা লিমিট বুঝবা যে তোমার শরীরের মেরুদণ্ডের ক্ষতি যেন না হয়। সো এইখান থেকে আমার এই ব্যথাটা পিঠের দিকে ছড়াইছে, মানে শুইতেও পারি না, কি যে একটা বাজে অবস্থা। সো এগুলো তোমরা এখনো কম বয়সে আছো বলে হয়তো বা টের পাচ্ছ না, বাট এগুলো নিয়ে সচেতন হয়ে, তাহলে কিন্তু যত বয়স বাড়বে তত কিন্তু এগুলো ক্ষতির দিকে যাবা। আর বিশ্বাস করো ভাই, তোমার শরীরের যে সুস্থতা, এটা খোদা তাআলার দেওয়া সবচেয়ে বড় তোমার প্রতি নিয়ামত। এর চেয়ে বড় নিয়ামত আর মনে হয় না হয়। হ্যাঁ, সো এইটাকে মূল্যায়ন করো। বাংলায় একটা প্রবাদ আছে না, যে দাঁত থাকতে দাঁতের মর্যাদা দেয় না, মানে কি, মানে দাঁত তো একদিন থাকবে না তোমার, তো যেদিন দাঁত থাকবে না সেই দিন হয়তো তোমার আখ সাবাই খাইতে ইচ্ছা করবে, ওই দিন তো তুমি আখ সাবাই খাইতে পারবা না। সো ব্যাপারটা এই আর কি। ওকে, চলো পড়াশোনা শুরু করি আমরা। আজকে আমার কথা একটু বেঁধে যাবে, এই যে এটা তো নার্ভ রিলেটেড প্রবলেম, বুঝছো, ওইটার কারণে আমার সারা শরীরেই দেখা যাচ্ছে ডান হাতে আমার কাঁপতেছে, নিয়ন্ত্রণ ভালো না। ইভেন আমি একটা বলতে যে আরেকটা বলে ফেলতেছি, মানে আই এম ফিলিং ওল্ড লিটারেলি উইদিন দিস 10 days, মানে কি যে একটা হয়ে গেছে ভিতরে, এই আর কি। সো এই জন্য আল্লাহর কাছে শুকরিয়া আদায় করবা, তাহলে আরো ভালো থাকতে পারবা। সো আজকে হচ্ছে তোমাদের ফাউন্ডেশনের 3 নাম্বার ক্লাস ইনশাল্লাহ। চলেন আজকে আমাদের দেখতে হবে জারণ সংখ্যার শেষ পেরেক। আজকে আমরা আলোচনা করব পর্যায় সারণী, আর হচ্ছে মূলত নতুন জিনিস হচ্ছে 1 থেকে 30 পর্যন্ত মৌলের 14 গোষ্ঠী। যারা এসএসসি 25 ফাউন্ডেশনে ছিলে তাদেরকে এই কথাটা মনে পড়ে, এই জিনিস আমি কি দেখাইছিলাম বলো তো? ওইটারই আরেকটু ডেভেলপড ভার্সন দেখবা, আরেকটু বেশি না আর কি, সামান্য একটু। ওকে চলো, আর পর্যায় সারণী নিয়ে বেশি কথা বলবো না আর কি, মানে ওইটা তো তোমরা একাডেমিকেও দেখছো, এসএসসিতে এন্ড গেমে, আর ইন্টারে উঠেও দেখবা। সো মাঝখানে একটু হালকা পাতলা কথাবার্তা বলবো ভাইয়া। হুম ইন্টারেও কি 30টা মূল্য লাগে নাকি আরো বেশি লাগে? ওই কয়টাই আর কি। তোমার মাইকে খুব ঝামেলা বাবা, ওই যে ইয়া হয়, হ্যাঁ প্রতিধ্বনি হয়, ওই কয়টাই লাগবে আর কি। মানে আমরা 30টা মৌলের কি শিখবো, যোজনী, জারণ সংখ্যা, এগুলো শিখবো, এর বাইরে আর কারো লাগে না। কারণ তুমি তো যদি একটু স্মার্ট হও, দাঁড়াও, তুমি যদি একটু স্মার্ট হও, তুমি 30টা মৌল শিখছো, এই তো তোমার জন্য অনেক। তুমি যে কাজটা করবা, তুমি তো সাথে রাখবে এটা কোথায় থাকবে বলো তো, এই বস্তু কোথায় থাকবে বলেন? কি বললি, কম্পিউটারের হার্ড ডিস্কে নাকি? ছাগলের না, হ্যাঁ অন্তরে, কম্পিউটারের হার্ড ডিস্কে আতুড়ি দিয়ে ভিডিও মারি ফেলবো। আচ্ছা, সো ব্যাপারটা হচ্ছে তুমি যদি একটু স্মার্ট ছেলে হও, চালাক ছেলে হও, মেয়ে হও, তাহলে যেটা হবে, ওটা যেহেতু মাথায় থাকবে, 30টা থেকে না তুমি 14 গোষ্ঠী বের করে ফেলতে পারবা, পুরো 118টায় বের করা যাবে আর কি, 2-একটা ব্যতিক্রম থাকবে এদিকে ওদিকে। ওকে চলেন, কয়েকটা প্রশ্ন আসছে তোমাদের। এই ছেলেটা কি আসো, ক্লাসে আসো এখন? এর নাম কি ভুলে গেলাম। জি ভাইয়া আমি আছি। তোর নাম কি? হ্যাঁ মুহসিন। মুহসিন, আচ্ছা মুহসিন। ওকে, মুহসিনের একটা প্রশ্ন আমাকে ইনবক্সে দিছিল, সম্ভবত আগে গ্রুপে দিছিল, গ্রুপে আমি স্ক্রিনশট নিতে পারছিলাম না, পরে আমি বানান ঠিক, ও মুহসিন, সরি, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। সো ও স্ক্রিনশট নিতে পারতেছিলাম না বলে পরে বলাতে ও আমাকে ইনবক্সে দিছে। আমার পছন্দ হয়েছে প্রশ্নটা একটু দেখো, তোমরা কি এই ছবিটা দেখতে পাচ্ছ মনে হয়? সেটা হচ্ছে এই যৌগটা কোনটা, এটা হচ্ছে H2, সালফার একটা, অক্সিজেন কয়টা, 1 2 3 4 5, তার মানে H2SO5। এই অ্যাসিডের গাঠনিক সংকেত আমি যখন লেখাইছিলাম, ওর একটা প্রপোজাল আছে, এই যে এই জন্য লিখছি প্রপোজাল। ওর একটা কি বলে প্রস্তাবনা আছে যে ওয়াই ডোন্ট উই ড্র দ্য স্ট্রাকচারাল ফর্মুলা লাইক দিস, আমরা এইভাবে কেন আঁকি নাই? তার উত্তর কি হইতে পারে বলো, কেন আমরা এইভাবে আঁকি নাই? এইখানেও কিন্তু জারণ সংখ্যার হিসাবটা মেলে, তুমি যদি মিলায় দেখো টোটালটা মিলবে। আমি একটু কি করে দেখাবো, আমি একটু করেই দেখাই নাকি, এই দেখো, হ্যাঁ আচ্ছা, এইটা একটা ভালো কথা বলছো, প্রতিসাম্যের কারণে। এটা কে বলছো? সাফাত,
জি ভাইয়া। ওকে, ভেরি গুড পয়েন্ট। এটা খাতায় 1 নম্বরে নোট করো অথবা মনে নোট করো যে খোদা তাআলা স্রষ্টা ভগবান আল্লাহ যাই বলো প্রকৃতি বানাইছে খুবই সুন্দর করে। যত মলিকুলার স্ট্রাকচার দেখবা তত তোমার এই বোধটা ভিতরে জাগ্রত হইতে থাকবে যে সৃষ্টি খুবই সুন্দর, সৃষ্টি খুবই প্রতিসম। আনলেস অ্যান্ড আনটিল দ্যাটস এ ভেরি স্পেসিফিক রিজন দে ডোন্ট ক্রিয়েট অ্যানার্কি অর ইমব্যালেন্স। হ্যাঁ, সো প্রকৃতি হচ্ছে ব্যালেন্স পছন্দ করে। তো এই জায়গায় হঠাৎ করে একটা ঘোড়ার ডিম দিছো, মানে তোমারে বকতেছি না, মানে মহসিন মন খারাপ করো না, শেখো ব্যাপারটা। হ্যাঁ, হঠাৎ করে এই জায়গাটা টিউমার হয়েছে, ওইদিকে আবার কিছু হয় নাই, মানে ব্যাপারটা একটু উইয়ার্ড না? আচ্ছা, এখন দেখো এখানে জারণ সংখ্যা এটার কত, মাইনাস কত, 2 না? এই অক্সিজেনটার বলেন তো, এই অক্সিজেনটার জারণ সংখ্যা কত বলো? কইতে পারে না। এই গরু, তোরা দেখতেছিস না এই দুইটা অক্সিজেন কি -1 হ্যাঁ, এটা তো পার অক্সাইড, তো বুঝতে পারছো? আচ্ছা, তাহলে এইটারও হবে হচ্ছে -1, এইটার হবে হচ্ছে -2, এটা সাধারণ অক্সাইড, এটাও -2, এটাও -2। তোমরা একটু হিসাব করে দেখো তো কি হয়। আচ্ছা, হাইড্রোজেন দুইটা হচ্ছে +1, তাহলে আলটিমেটলি আমাদের কাছে কি থাকে? আমাদের কাছে এই +1 কাটে এই -1 এর সাথে, তাহলে এইখানে -6, তাহলে সালফার অবশ্যই কত হবে? +6। তাহলে হিসাব নিকাশ কিন্তু সব মিলে গেছে, ওর কিন্তু হিসাব মিলাই দিছে, ভেরি স্মার্ট বয়। বাট দ্য ফ্যাক্ট ইজ, প্রথম কথা প্রতিসাম্য লঙ্ঘন হয়, যেটা প্রকৃতি করে না। দ্বিতীয় লজিক শোনো, দ্বিতীয় লজিকটা হচ্ছে এইখানে যে পারক্সাইড স্ট্রাকচারটা মহসিন বুদ্ধি করে বানাইছে, আমি কিন্তু আবারও বলতেছি, আমি ওর প্রশংসা করতেছি, বকা দিচ্ছি না, বোঝ, এই যে নতুন ভাবনা, এটাই আমাদের নতুন আবিষ্কারের পথ। এইখানে যে পারক্সাইডটা বানাইছে, বানাইতে যে একটা বিশেষ ধরনের কাঠামো ওর তৈরি করা লাগছে, সেই কাঠামোর নাম আপনারা 9-10-এ শুনছেন, বলেন তো কি? জৈব যৌগ অধ্যায় শুনছিলা, মানে জৈব যৌগের যে অধ্যায়টা, কারণ সাইক্লো কাঠামো তৈরি হয়েছে বাংলায়, সাইক্লো কাঠামো তৈরি হয়েছে, এটাকে বাংলায় কি বলি আমরা? চাক্রিক গঠন তৈরি হয়েছে। আমার কথা কি বুঝেছো? চক্র কোথায় দেখতে পাচ্ছ? এই যে দেখো, দ্যাটস এ ক্লোজড সার্কেল, সার্কেল মানে সাইকেল। এই যে বদ্ধ কাঠামো, এই বদ্ধ কাঠামোর ব্যাপারে একটা জিনিস খাতায় চাইলে লিখে রাখতে পারো, ইনঅর্গানিক কম্পাউন্ডে, বাংলায় কি বলে, অজৈব যৌগে সাধারণত এই বদ্ধ শিকল কাঠামোটা পাওয়া যায় না। এটা খুবই রেয়ার একটা ব্যাপার, খুবই রেয়ার একটা ব্যাপার। সেকেন্ড রিজন হচ্ছে এইটা, যে কেন এখানে এই জিনিসটা নাই। তোমরা আমার কথা বোঝো নাই, মানে আমাদের এক্সপিরিয়েন্স বলে উই ইউজুয়ালি ডোন্ট সি ইট। তুমি 2 পাওয়ালা জন্তু জানোয়ার দেখো, পশু পাখি দেখো, 4 পাওয়ালা দেখো, 6 পাওয়ালা দেখতে পারো, 100 পাওয়ালা আছে, তুমি বিজোড় সংখ্যক পাওয়ালা কোনো জন্তুর কথা আমার একটু বলে দেখাও। কেন নাই? আমরা জানি না, খোদা তাআলা বানায় নাই, তাই নাই। বুঝতে পারছো? ব্যাপারটা হচ্ছে এরকম আর কি। ওকে, তৃতীয় কারণটা শোনো, কি জানি একটা কারণ কইতে গেলাম, ভুলে গেলাম। আমার এই সমস্যাটা খুব বিচ্ছিরি, বুঝলে যাই। প্রথম কারণ অ্যাসিমেট্রি। ও, আসল কারণ যেটা একেবারে আলটিমেট ট্রুথ, বলেন তো, ভাবেন তো কেউ, কি হইতে পারে? রসায়ন প্রকৃতিকে ব্যাখ্যা করে, প্রকৃতিটা আগে এরকম ছিল দেখে। বল 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 বল। প্রকৃতিতে গঠনটা আগে এরকম ছিল, আমরা এটা দেখে সেটা ব্যাখ্যা করছি। তোর নাম কি? ভাইয়া নসীন। সাবাস। এই কথাটাই এসএসসি 25 এন্ড গেমে বলছিলাম মনে হয়, নাকি? রসায়ন হচ্ছে ভাইরে প্রকৃতির পাঠ, রসায়ন হচ্ছে প্রকৃতির পাঠ। প্রকৃতিতে যেভাবে থাকে, উই আর জাস্ট ট্রাইং টু লার্ন দ্য সায়েন্স অফ দ্য গড। আমরা স্রষ্টার বিজ্ঞানটাকে শেখার চেষ্টা করতেছি। সো মোহসিন, আ গ্রেট congratulations to you, you tried a new design bro, but we cannot write it that way because in nature it doesn't exist that way. মোহসিন, বোঝো নাই আমার কথা? তবে তোমার এই আইডিয়াটার কারণে পরবর্তীতে নতুন কিছু আবিষ্কৃত হতেও পারে। এই জন্য ডোন্ট এভার ডিসকার্ড এনি কাইন্ড অফ নিউ আইডিয়া, দ্যাট ইজ ইয়োর আইডিয়া। যে এইভাবে হইলে কি হইতো, কেন যে হইলো না তার কতগুলো কারণ শুনলা। হয়তোবা তুমি পরবর্তীতে গবেষণা করতে যায় দেখবা যে আরিফ ভাইয়ের কথাগুলো প্রত্যেকটা ডিবাঙ্ক করা পসিবল। যদি আমি একটু এখানে মডিফাই করি, ওখানে মডিফাই করি, তাহলে আমি এরকম একটা মলিকিউল বানাইতে পারবো, হয়তোবা সম্ভব। দ্যাটস ওয়াই ফেলে দিবা না, বাট জেনে রাখো আমরা আপাতত প্রকৃতির ব্যাখ্যা বোঝার চেষ্টা করতেছি, প্রকৃতি কিরকম এটা জানার চেষ্টা করতেছি। দ্যাটস ওয়াই প্রকৃতিতে যেভাবে থাকে আমরা ওইভাবে আঁকবো, ঠিক আছে? এটা হচ্ছে কাহিনী। ওকে, এরপরে আসো, এটা তো হচ্ছে আমি যেটা আঁকাই দিয়েছিলাম সেটা। ও নিজেরটারে দেখো কষ্ট করে ক্রস দিয়ে দিছে, যে ওরটা হয় নাই, হয়তো বা ক্লাসে বসে আঁকছিল, সো এটা হয় নাই, ওই যে হচ্ছে এটা। ওকে ভাই, একটা প্রশ্ন ছিল। বল। নতুন কোন একটা যৌগ আসলো, আমরা আবিষ্কার করলাম, যেটা পৃথিবীতে
আগে কি আবিষ্কার করে নাই, তাহলে শেডের কি কিভাবে স্ট্রাকচার গঠন কর, মানে এই বন্ধনটা এইভাবে সাজাবো। স্পেকট্রোস্কোপি বলে একটা ব্যাপার আছে, বোঝো নাই বন্ধু? বুঝতে পারছি। বাংলায় বলে বর্ণালী বীক্ষণ যন্ত্র। ওই যে আরিফের কথা বলছিলাম তোমাদেরকে, আমার স্টুডেন্ট ছিল 11 ব্যাচের, BRICM এ চাকরি করে। ওকে আইনা একদিন গল্প করাবো না, বা ওর অফিসে আমি যে যন্ত্রপাতি দেখে আসছি ওগুলো ছবি ভিডিও দেখাইলে বুঝবা যে ওই মেশিনগুলা নতুন নতুন এরকম স্ট্রাকচার বর্ণালী বীক্ষণ যন্ত্রের মাধ্যমে তোমাকে বলে দেয় যে ওর এটার সাথে ওইটা কানেক্টেড, ওটার সাথে এটা কানেক্টেড, এত মিটার ডিস্টেন্সে আছে, অত ন্যানোমিটার ডিস্টেন্সে আছে, এত অ্যাঙ্গেলে আছে। এগুলো বলে দিলে পরে আমরা কম্পিউটারে ডেটা ইনপুট দিলে কম্পিউটার আমাদের একটা মডেল বানায় দেয়, পরে ওইটা আমরা টেক্সট বুকে ঢুকাই। বুঝতে পারছো কি? ওকে, বুঝতে পারছি। ধন্যবাদ ছোট্ট বন্ধু। চলো এবার আর একজনের প্রপোজাল। ওর নাম হচ্ছে জুলফিকার ইসলাম। আমি এই নাম জীবনে কোনোদিন শুনি নাই, আমি শুনছি জুলফিকার ইসলাম। ওর নাম হচ্ছে জুলফিকার ইসলাম। আসিস ক্লাসে? হ্যাঁ আছি। ওকে, তোরা মনে হয় ছবিটা দেখতে পাচ্ছিস না, বেশি সাদা হয়ে গেছে নাকি? জি জি ভাই। আচ্ছা, ওর প্রপোজালগুলো একটু পড়তে থাক, আমি একটু ব্রাইটনেসটা কমাই, এক্সপোজারটা একটু কমাই, তোরা ওটা পড়তে থাক। ও বলছে H2SO5 এর ফার্স্ট স্ট্রাকচার কি ঠিক আছে? H2SO5 এর ও যে স্ট্রাকচার রাখছে এটা কি তোমরা দেখতে পাচ্ছ এখন? এইটাও কিন্তু মৌসিনেরই, ও এখনো দেখা যাচ্ছে না মনে হয়। আচ্ছা, এটার জন্য একটা টেকনোলজি করা যাবে, দাঁড়া স্ক্রিনশট মারি। আচ্ছা তাও দাঁড়া, অনেকেই আছে আমার চেয়েও বয়স্ক, তো তারা চোখে দেখে না। ওটা কোথায়? এই যে দেখো, ও যেটা আইছে, এটা কি তোমরা বুঝতেছো? এটা মৌসিনারি ডিজাইন। সো তাহলে কেন এটা হচ্ছে না, এটার আনসার আমি দিয়ে ফেলছি। ওকে, দেখাইতেছি, কিন্তু পরে আবার কইস না যে এই বয়স্ক লোকটা ক্লাসে কোনো প্রশ্নের উত্তর দেয় না, মেসেঞ্জারে কইলেও কিছু উত্তর দেয় না। H2S4O6 এটা কিটা? H2S4O6 এই অ্যাসিডের নাম কি? গতদিন ক্লাসে লাস্টে আলোচনা করে দিছিলাম, এটার নাম কি মনে আছে? টেট্রা থায়োনিক অ্যাসিড। আচ্ছা, H2S4O6 এর স্ট্রাকচার ভুল হলে কোথায় ভুল করছি এটা দেখায় দিলে ভালো হতো। আচ্ছা, এটা তো দেখাবো একটু পরে। আচ্ছা, তাহলে 2 নম্বরও বলে ফেলছি। ভাইয়া আমি কেমিক্যাল স্ট্রাকচারগুলো স্মুথলি লিখতে পারি না, আমাকে একটু বলো এই সমস্যাটা কি জুলফিকারের একার? আর কে কে আছো এরকম? আমি সবাই জুলফিকারকে বুকে লাগায় বলো, ওরে বন্ধু কান্দিস না, এই একই ঝামেলায় আছি রে। এই ঝামেলা তোমার একার না। আচ্ছা, তাহলে এটাও বলে ফেললাম। তাই প্র্যাকটিস করার জন্য কিছু কম্পাউন্ড কোথায় পাওয়া যাবে? একটা ওয়েবসাইটের নাম লিখে নাও, এখানে প্রচুর যৌগ পাওয়া যায়, সেগুলো প্র্যাকটিস করবা, ঠিক আছে? ওয়েবসাইটটার নাম হচ্ছে, ভুলে গেলাম, দাঁড়াও মনে করি, মনে পড়ছে, www.00.com। ঠিক আছে? ও একটু বানান ভুল হয়েছে, এখানে একটা জি হবে, এখানে একটা GLE হবে, এই যে, বুঝতে পারছো কি বলো তো ওয়েবসাইটটা? google.com। হ্যাঁ, এখানে সার্চ দিবা, যা মন চায় তা লিখে বিভিন্ন যৌগ আসবে, তুমি চেষ্টা করবা, ওর পাশে ইমেজেস থাকে, ইমেজেসে ক্লিক করলেও দেখাবে যে ওর স্ট্রাকচার কেমন, পাই যাবে আর কি। সো প্রচুর প্র্যাকটিস করবা। আর তুমি কিন্তু তোমার নিজের সমাধান দিয়ে ফেলছো, যে কি করলে তোমার এটা সমাধান হবে, সেটা হচ্ছে প্রচুর যৌগ ধরে ধরে প্র্যাকটিস করতে হবে। এখন প্র্যাকটিসটা না নিজে থেকে একটু চেষ্টা করবা, কিন্তু আবার আমাদের সাপোর্টও নিবা, কারণ আবারও বলতেছি এটা কিন্তু প্রকৃতির বিশ্লেষণ পড়তেছি, প্রকৃতিতে আসলেই কিভাবে ডিজাইনটা থাকে, উই আর জাস্ট ট্রাইং টু লার্ন দ্যাট থিং। সো এখন ধরো কোনো একটা বাচ্চা কোনোদিন কোনো রিক্সা গাড়ি, ঠেলা গাড়ি, সাইকেল কিছু দেখে নাই, তাকে তুমি 3-4টা চাকা দিয়ে বললা, বলতো এটা ডিজাইনটা কেমন হলে এটা চলবে, ও কি, ও তো নিজের মন মতো বানাবে, তাই না? সো এই জন্য একটু ডিজাইন দেখতে হবে যে প্রকৃতিতে আসলে কিভাবে থাকে, আমরা যেগুলো এঁকে দিই। আচ্ছা, তারপরে বলতেছে কিভাবে প্র্যাকটিস করলে ফাস্ট সলভ করতে পারবো। ডু ইট ওভার অ্যান্ড ওভার এগেইন, একই টাইপের যৌগ বারবার করো, একটু একটু ডিফারেন্স করো। যেমন ধরো আগে তোমরা চিন্তা কি শুধুমাত্র H2SO4, এই ফাউন্ডেশন কোর্সে কি আমরা সিমিলার অনেকগুলো অ্যাসিড চিনলাম না? H2SO5 চিনে ফেলছি, এখন তোমাদের আর একটা করাই নাই, সেটা কি বলেন তো? H2SO4 এর মতো স্ট্রাকচার আরেকজনের ছিল, কার বলেন? এইরকম আর একটা অ্যাসিড আছে তো ধারে কাছে সংকেত, হ্যাঁ বল। হ্যাঁ 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 হ্যাঁ, আমি তোকে এইটা করাই দিছি, এইটা করাই দিছি, এবার তুই এটা চেষ্টা কর, বুঝতে পারছিস তো? আমি তোকে 2-1টা দেখাই দিব, তুই ধারে কাছে যা আছে সব করে ফেলবি,
তাইলে দেখবি যে তুই শিখতে পারতেছিস, নতুন নতুন স্ট্রাকচারও হঠাৎ করে তোমার সামনে দিবে, তুমি পারবা আর কি। না পারলেও তুমি অনেকটা মিলাইতে পারবা। সো আশা করি বুঝছো। আচ্ছা, H2S4O6 এর অর্থাৎ টেট্রাথায়োনিক অ্যাসিডের ও একটা স্ট্রাকচার প্রপোজ করছে। এই স্ট্রাকচারটা আসলে সম্ভব না অনেক কারণেই, আমি এত কারণে যাচ্ছি না, সহজ কথা বলে দেই। সেটা হচ্ছে এইখানে তোরা দেখতে পাচ্ছিস কি এই স্ট্রাকচারটা কি আছে? পাচ্ছিস না মনে হয়? আচ্ছা দাঁড়া দাঁড়া দাঁড়া, স্ক্রিনশট মারিনি। আমি যে কি পরিমাণে টেকনোলজি শিখছি, তোরা তো আমাকে একটু প্রশংসা করতে পারিস যে বয়স্ক লোক যাবে 2 দিন পরে মরে, বাট দেখ কত কিছু শিখছে। এই যে এখন কি দেখা যায়? তাও মনে হয় দেখা যাচ্ছে না। জি ভাই এইচ বন্ড ও বন্ড এস ডাবল বন্ড, নিচে ডাবল বন্ড ও ও ও ও এইচ। আল্লাহ কি করছে ফোলাটা বাচ্চাটা, এই একই জিনিসের কপি মা। আচ্ছা হইছে, সরি। সালফারের যোজনী +7 হয়ে গেছে না এখানে? দেখ গুণে দেখ কত হয়েছে, 6ই তো বানাইছে। এই সালফারের যোজনী হয়েছে 4, এইটার হয়েছে 2 আর 2 4 আর 2 6, এইটার হয়েছে আবার 6, এইটার হয়েছে 1 2 3 4 5 6। সো সালফারের যোজনী 4 আর 6 বানাইছে, দ্যাট ইজ ওকে, নো প্রবলেম উইথ দ্যাট। প্রবলেমটা যেটা হয়েছে, একটা জিনিস নতুন করে শিখতে হলে, এইটার কথা আমি আগে বলি নাই। এই যে সালফারের সাথে সালফারের বন্ডিং হয়েছে না, এই যে সালফারের সাথে সালফারের বন্ডিং হয়েছে, একই মৌলের একাধিক পরমাণু নিজেদের মধ্যে বন্ধনযুক্ত হয়ে এই যে লম্বা শিকল গঠনের প্রক্রিয়া বা ঘটনা, এটাকে কি বলে শিখাইছিলাম আমি এন্ড গেমে? বাচ্চাগুলা ক্যাটিনেশন, রাইট? তোমাদের বইতে নাই মনে হয়, আমি আলাদা শিখাইছিলাম নাকি? জি ওকে, সো দেখো ওই জ্ঞান কাজে লাগতেছে এখন। ক্যাটিনেশন, এই ক্যাটিনেশন ধর্ম দুনিয়ার সবচেয়ে বেশি কোন মৌলের? কার্বন। মাশাআল্লাহ। কার্বনের ক্যাটিনেশন প্রপার্টি যদি 100% ধরি, তাহলে তারপরেই ক্যাটিনেশন প্রপার্টি কার? ওই গ্রুপেরই তার নিচের মৌলের। কে এটা? সিলিকন। সিলিকন। এটা তো বাবা সালফার, সালফারের মধ্যে এরকম ক্যাটিনেশন প্রপার্টি নাই। আমার কথা কি বুঝছেন? মানে প্রকৃতিতে আমরা কোথাও দেখতে পারি না, আছে না একেবারে নাই তা না। S8 এর মধ্যেও তো থাকে, আমি দেখাইছিলাম না ডাবল ক্রাউন স্ট্রাকচার, দেখাইছিলাম কি তোমাদেরকে? 2টা ক্রাউন থাকে যে, নাকি কাদের দেখাইলাম? সিলিকনের মধ্যে দেখছিলাম। হ্যাঁ, সিলিকন ডাইঅক্সাইডে তো থাকেই। সো সালফার এরকম থাকে না। আর আসল আনসার হচ্ছে ভাই প্রকৃতি এভাবে বানায় না, তাই আমরা এইভাবে লিখি না আর কি। ঠিক আছে, সো আশা করি বুঝছো। ঠিক আছে, দেখো তোমাদের কিন্তু হিসাবে মিলতেছে, ওরও কিন্তু হিসাবে মিলছে, কিন্তু এটা আসলে বাস্তবে থাকে না, তাই আমরা এইভাবে লিখবো না আর কি। আশা করি বুঝছো, আমি মুছে দিলাম এটা। ওকে, বিউটিফুল কোয়েশ্চেন্স। মানে দেখো এই যে মজার ব্যাপার, আমি কেন পার্সোনালি পড়াই না আলাদা করে, কারণ একজনের প্রশ্ন থেকে আরো 1000 জন শিখতে পারে। আজকে তোরা সবাই বাংলা ভার্সনের প্রশ্ন দিয়েছিস, এই প্রশ্নগুলোই কিন্তু আমি আলোচনা করবো ইংলিশ ভার্সনের ক্লাসে। আবার ওদের ব্যাচের যদি কোনো কোশ্চেন আসে, সেটা কিন্তু আমি তোদের ক্লাসে আলোচনা করবো। সো মানে বড় একটা কমিউনিটিতে পড়ার অনেক মজা আছে, অনেক মজা আছে, অনেক কিছু শেখা যায়, জানা যায় আর কি। আর যদি সাথে এইসব চিন্তাশীল পোলাপাইন থাকে। বাবা অরিত্র চন্দ্র দেখো কি প্রশ্ন করেছে আমাকে। বায়া, কপারের +2 অক্সিডেশন স্টেট কেন +1 থেকে বেশি স্থিতিশীল? ওর কথা কি ঠিক না ভুল বলো? মানে +2 কি বেশি স্থিতিশীল নাকি কম বলেন তো? কপারের বেশি স্থিতিশীল। ওকে, সো ওইটা প্রশ্ন করছে যে কেন বেশি স্থিতিশীল। কারণ তোমরা কপার প্লাসের যখন ইলেকট্রন বিন্যাস লিখবা, কপার প্লাস, তখন কি হয়েছে? আর্গন থাকে, তারপরে কি 3D নাকি 4s কোনটা? তারপরে লিখতে হয় 3D, চলে যাইতে হয় 4s, এখানে 2টা দিয়ে এখানে 9টা দিতে হয়, তাই না? এটা হচ্ছে কপারের ইলেকট্রন বিন্যাস। সো এখন এইটা তো থাকে না, তখন কি হয়ে যাবে? 3D তে 10 আর 4s এ 1। এইটা হচ্ছে তোমার কপারের ইলেকট্রন বিন্যাস। কপার প্লাস যখন হবে তখন ওই 1টাও আবার চলে যাবে, এই তো নাকি? আচ্ছা, আর যখন আমি কপার 2+ এর ইলেকট্রন বিন্যাস লিখতে চেষ্টা করব, তখন আমাদের এইখান থেকে আরেকটা চলে যাবে। তাহলে বেশি স্থিতিশীল কাঠামো তোমাদের মতে কোনটা হওয়া উচিত? কপার নাকি কপার প্লাস নাকি কপার 2+? কোনটা? কপার 2+। সরি কপার প্লাস, আমি ভুলভাল বলতেছি, আমাকে মাফ করে দিস। সো কপার প্লাসটা বেশি স্টেবল হওয়ার কথা অ্যাকর্ডিং টু ইয়োর কনসেপ্ট, যেটা তোমরা বলতেছো কোন কোন থিওরি অনুযায়ী, কোন কনসেপ্ট অনুযায়ী জানো? কার কার মনে আছে? আমি শিখাইছি SSC 25 এন্ড গেমে। অরবিটাল পূর্ণ এই কারণে। অরবিটাল অর্ধপূর্ণ বা পূর্ণ তখন স্থিতিশীল থাকবে। এটাকে হুন্ডের নীতি বলে। বলি নাই আপনাদেরকে? বলি নাই?
নামটা মুখে আসতেছিল না। নামটা মুখে আসতেছিল না, তোমার ফ্যাটটা আমার কাছে আনো, ফ্যাটের উপর দুটা এটা দিয়ে দিব যে মুখ দিয়ে এমনি বাইর হবে। ছাগলের নাতি কোন মাথা দিয়ে দিব বললো যে চোখা মাথা না গোল্লা মাথা। ছাগলের নাতি এত কষ্ট করে ফটাইছি এখন মনে নাই। বলদ, তোমাদের যে হুন্ডের নীতি এখানে অ্যাপ্লাই করতেছো বাবা, আসলে ব্যাপারটা বোঝো। ধর তুই ছোট, একটু বাস্তব জীবন দিয়ে বুঝাই। তুই দেখলি তোর পরিবারে সবাই আব্বুর কথা খুব শোনে, মানে আব্বু যেটা বলবে ওইটা হবে, আব্বু যেটা বলবে না সেটা হবে না। তো কেন এরকম তুই নানুর কাছে জিজ্ঞেস করলি যে এরকম কেন, আব্বুর কাছে জিজ্ঞেস করা লাগে কেন, আব্বুর কাছে পারমিশন নেওয়া লাগে কেন? আব্বু কি উত্তর দিছে জানিস? সরি, নানু কি উত্তর দিছে? নানু বলছে উনি যেহেতু পরিবারের সবার বড় এই কারণে সবাই ওনার কথা শোনে। আচ্ছা, তুই এটাতে স্যাটিসফাইড ছিলি, এটা একটা নিয়ম, এই নিয়ম অনুযায়ী পৃথিবী চলে বলে তুই ভাবতেছিস। তুই যখন আরেকটু বড় হইলি তুই না টের পাইলি এই বাসার সবচেয়ে বড় হইতেছে আমার নানুটাই, অথচ তার কাছে তোকে এইসবের পারমিশন চায় না। তোরা মনে হয় বুঝোস নাই আমার কথা। সেই দিন তোর বুঝে আসবে যে আসলে পরিবারের যে সবচেয়ে বেশি উপার্জনক্ষম ব্যক্তি তাকে দিয়ে আসলে এসবের বাছবিচার করা হইতো, যে পুরো পরিবারটার খরচ চালায়। সেদিন থেকে তোর না ধারণাটা বদলে যাবে। তো একইভাবে দেখ, একটা অরবিটাল কত বেশি স্থিতিশীল হয় এটা বোঝার জন্য তোরা যেমন এখন হুন্ডের তত্ত্ব বা হুন্ডের নীতি ব্যবহার করতেছিস, হুন্ডের বহুত্ব নীতি, মানে যদিও তোদের বইতে নেই বাট আমি তো দেখাইছিলাম, যদি কারো মনে না থাকে 25 এন্ড গেমের ভিডিও দেখে নিস আবার এই ক্লাসটা। আর একটু বড় হইলে দেখবি যেটা, মানে তোদের বইতে নাই যদিও, আমি বলে দিব না, বাট জাস্ট আজকে নামটা বলে দেয় আর কি। সেটা হচ্ছে হার্ড, ভাইয়া সফট, এই থিওরি দিয়ে আসলে এই জিনিসটা ডিসিশন হয়। এটাকে সংক্ষেপে গুগলে লেখার সময় এটা লিখলে, লুইসটা বলে না, মুখে বলা হচ্ছে হার্ড সফট অ্যাসিড বেস থিওরি। হার্ড অ্যাসিড, সফট অ্যাসিড, সফট এই বলে আর কি, এরকম অনেক জিনিসপত্র আছে, একটু দেখিস। আর এটাকে সংক্ষেপে বলা হচ্ছে এইচএসএবি থিওরি। এইটা দিয়ে এক্সপ্লেন করা যায় যে কেন আসলে কপার প্লাসটা কম স্থিতিশীল, কপার 2 প্লাসটা বেশি স্থিতিশীল। ঠিক আছে, ওইটা এখন তোমাদের নাই, ইন্টারমিডিয়েটেও নাই। তোমরা যদি আগ্রহী পোলাপাইন থাকো আমি 2-4জনটা আলাদা করে নিয়ে বলবো না, সেটা লুইস অ্যাসিড লুইস বেস কি ইন্টারটা যখন পড়বা তখন জানতে পারবা। আগে লুইস অ্যাসিড লুইস বেস শিখে তারপর হচ্ছে হার্ড সফটের কনসেপ্টে আসতে হবে, অ্যান্ড দ্যাট থিং ইজ ভেরি বিউটিফুল। হ্যাঁ, সো এটা তখন পরে আর কি, আপাতত জেনে রাখ যে এটা ব্যাখ্যাটা আছে, ব্যতিক্রমের কিছু নাই, বাট আসলে ব্যাখ্যাটা তোদের লেভেলে পড়ে না আর কি। হ্যাঁ, কে জানি কি প্রশ্ন করতে চাইছিলা? ভাইয়া আমাদের কেমিক্যালে একটা যৌগ তখনই গঠন হয় যখন বিক্রিয়ক এবং উৎপাদের মাঝে স্টেবিলিটি রক্ষা হয়। তাহলে এখানে কি ওই স্টেবিলিটি রক্ষা করার জন্য কি ইলেকট্রনের পরিবর্তন হয়? তা তো বটেই, ওটা তো অবশ্যই। কিন্তু এই স্ট্যাবিলিটিটা তুই যে থিওরি দিয়ে ব্যাখ্যা করার চেষ্টা করতেছিস সেটা হচ্ছে ছোটদের থিওরি। আসলে গভীর কারণটা আরো ভিতরে, যে কারণটা তোকে এখনো শেখানো হয় নাই বলেই তুই এখন বুঝতে পারতেছিস না যে কেন। আমার কথা কি বুঝতে পারছিস? হ্যাঁ, বুঝতে পারছি। ভাইয়া কপার ক্লাসে 4s1 হবে। কেন কপার প্লাসে 4s1 হবে? কপারে 4s1 হবে, ঠিক আছে তো আমার লেখা নাকি? ওকে, আচ্ছা। এই যে একই প্রশ্ন আর একবার করছে মনে হয়, একই প্রশ্ন দুইবার। ভাইয়া কপারের, আচ্ছা এর পরের প্রশ্নটা ওর বেশি সুন্দর। এই একই প্রশ্ন এইচএসসি 26-এর তিহা নামে একটা মেয়ে আছে, ও করছিল। তিহার আপন বড় ভাই, ও আমার ছাত্র ছিল, সামিন। তিহা অনেক জোস স্টুডেন্ট, সো তোমাদেরই বড় আপু, এবং ওকে আমি শকুন বলে ডাকি। কারণটা হচ্ছে ওরা আমার বই এডিট করে, তো যত ভুল ভাল আছে এই শকুনের চোখে কিভাবে জানি ধরা পড়ে যায়। ওর চোখ ফাঁকি দেওয়া আসলেই কষ্ট আছে, বহুত প্যারা আছে। মানে অন্যান্যরা ধর 2-3 বার রিডিং মারছে, মাইরা ভুল বের করতে পারে নাই, ও ঠিকই মানে এগুলার কি চোখ না কি আল্লাহ মাহবুদ জানে, লেজার লাইট মারছে। ওকে, সো এই একই প্রশ্ন ও করছিল। প্রশ্নটা কি তোমরা বুঝছো? মিথেন এটাকে একটা পোলার অণু নাকি অপোলার অণু, আমাকে একটু বলেন তো। এটা একটা অপোলার অণু কিন্তু। এখন এই পোলারিটি নিয়ে যদি আমি এখন কথা বলতে চাচ্ছি না, তোমাদের সাথে 25-এ কথা হয়েছিল কিনা হালকা পাতলা আমি জানি না।
বাট মানে অনেক ডিটেল আলোচনা, বাট একটু শুনে রাখো হালকা করে অল্প একটু। দেখো মিথেনের কাঠামোটা হচ্ছে এরকম, তাই না? তোমরা যেটা জানো এরকম জানো না, এই যে কার্বনের চারিদিকে 4টা হাইড্রোজেন, তাই তো? বাস্তবিকে আসলে এরকম বলছিলাম কখনো? গঠনটা কিন্তু এরকম না, গঠনটা কিন্তু চতুস্তলকীয়। দেখাইছিলাম আপনাদেরকে মাথায় যে স্ট্রাকচার রাইখা খেলাধুলা করে। ওকে, তাহলে তো দেখানো হয়েছে। এখানে মলিকুলার স্ট্রাকচারগুলো ছিল, কি কে জানে নিয়ে গেছে আর কি। ভাই আমার কাছে আমি পাইতেছি না। উফ, কি যন্ত্রণা। এটা দাঁড়ায় থাকে। মিথেন স্ট্রাকচার, এই যে ইমেজ আছে গেলে পাওয়া যাবে। টেকনোলজি এখন পৃথিবীটা অনেক সুন্দর করে দিছে, আবার ধ্বংসও করে দিছে। এই যে এরকম your connection is not private। উফ, দাঁড়া, এই যে এরকম 3টা পা এরকম নিচে থাকে, দেখতে পাচ্ছিস? আর 1 পা খাড়া হয়ে থাকে। তুই যদি এটা কাইট করে দিস, অন্য 3 পায়ের উপরে দাঁড়াবে, এইটা আবার তখন খাড়া হয়ে যাবে। বুঝিস নাই? এইটাকে বলা হচ্ছে এইটাকে বলো চতুস্তলকীয় কাঠামো, ঠিক আছে? এখন এই চতুস্তলকীয় কাঠামোর কথা একটু শোনো। দাঁড়াও, আমি একটা টেকনোলজি শিখেছি, এটাকে প্রয়োগ করবো না, এটা হয়? স্ক্রিনশট মারে দিছি, এই বেশি বড় হয়ে গেছে। দাঁড়াও, ওকে, তাও বেশি বড়। এই যে এইটা হচ্ছে মিথেনের আসল কাঠামো। এখন এই কি নাম ওটার, কি বলে, জারণ সংখ্যা বাইর করার জন্য আমরা টোটাল অণুটাকে দেখব না। টোটাল অণু যখন কনসিডার করবা, তখন কিন্তু দেখো এইখানে ইলেকট্রন কার দিকে টান খাবে, কার্বনের দিকে নাকি হাইড্রোজেনের দিকে? বলেন, এই বন্ধনের কার্বনের দিকে। আচ্ছা, এটার ইলেকট্রন শিফট এই দিকে হইলো, এই বন্ধনের ইলেকট্রন শিফট এই দিকে, এইটার ইলেকট্রন শিফট এই দিকে, এটার ইলেকট্রন শিফট এই দিকে। এটার স্ট্রাকচারটা একটু চিন্তা করে দেখো, যদি সব দিক থেকে সমান টান আসে, তাহলে কিন্তু আসলে এটা অপোলার হয়ে যাবে। মানে এর কোনো আলটিমেটলি প্লাস প্রান্ত মাইনাস প্রান্ত বলে আলাদা কিছু থাকবে না, চতুর্দিক থেকে সমান পরিমাণের টান, সেটা ইনওয়ার্ড হোক আর আউটওয়ার্ড হোক। এটা যেমন ইনওয়ার্ড পুল হচ্ছে, অনেক সময় দেখবা যে আউটওয়ার্ড পুল ফোর্সে। ওই আউটওয়ার্ড পুল কখন হবে বলেন তো? যৌগটা যদি কি হয়, ধরেন আমার CCl4 হয়, বোঝো নাই? কার্বনটা ক্লোরাইড, ক্লোরিনগুলো বেশি তড়িৎঋণাত্মক, তাহলে ক্লোরিন বাইরের দিকে টান দিবে। তখন যেটাই করুক বাবারে, কথাটা বুঝ ভালো করে। জারণ সংখ্যা বের করি আমরা প্রত্যেকটা পরমাণুর জন্য, কথা ঠিক না? প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল পরমাণুর জন্য। তার মানে হচ্ছে ওই ইন্ডিভিজুয়াল পরমাণুটা, ওই ব্যক্তিগত পরমাণুটা যে বন্ধনের সাথে জড়িত, ওই বন্ধনের ইলেকট্রন শিফটিং কোন দিকে হয়েছে, এইটা আমরা নির্দেশ করি। আমরা টোটাল অণুটা নির্দেশ করি না। একটা পুরা যৌগের আমি যদি বলি সালফিউরিক অ্যাসিডের জারণ সংখ্যা কত, বলতো আমাকে একটু। সালফিউরিক অ্যাসিডের জারণ সংখ্যা কত বলেন? 0। সালফিউরিক অ্যাসিডের জারণ সংখ্যা কেউ জিজ্ঞাসা করলে তুই বলবি কাছে এসো। আহা, এসো না, এখানে বসো, বসায় কান সাফাটানো একটা থাপ্পড় দিবি। সালফিউরিক অ্যাসিডের আবার তোর জারণ সংখ্যা কি? সালফিউরিক অ্যাসিডের তো জারণ সংখ্যার প্রত্যেক পিস পরমাণুর ইন্ডিভিজুয়ালি। সো ব্যাপারটা বুঝছিস কি? আমরা জারণ সংখ্যা হিসাবের সময় দেখি যে ওভারঅল ওই বন্ডের, ওই পরমাণুটার যে বন্ডে আছে, সেই বন্ডের ইলেকট্রন শিফটিং কোন দিকে হয়েছে। কেউ বুঝতেছে না আমার কথা? তাহলে এবার আমাকে একটু বলেন, এই হাইড্রোজেনের জারণ সংখ্যা কত হবে? ওটা যেহেতু এই বন্ড চিন্তা করলে ওটা চলে যাচ্ছে, তাহলে ও হবে +1। কার্বন একটা নিয়ে গেছে, তাহলে এই পাশে হবে +1, সরি কি বলে, -1। এরকম 4 দিক থেকে কার্বন নিয়ে আসছে, তাহলে -1 করে আলটিমেটলি কার্বন হয়ে যাবে -4, আর প্রত্যেকটা হাইড্রোজেনের কত? +1। আনসারটা কি পাইছো? যে জারণ সংখ্যা বের করা হয় প্রতিটি পরমাণুর জন্য। সো ও যে বন্ধনে আছে ওইটুকু পোলারিটি চিন্তা করতে হয়, পুরো অণুর পোলারিটি চিন্তা করা যাবে না। তোরা বুঝিস নাই মনে হয়? ওকে, ঠিক আছে। সো তোমাদের যে কয়টা প্রশ্ন পাইছি সেগুলোর উত্তর এই যে। আরো যদি কারো প্রশ্ন পরে আসে আমাকে জানাও, বাট অলওয়েজ নিয়ম হচ্ছে গরম গরম যে কোনো কিছু শিখে নেওয়া আর কি। হ্যাঁ, ওকে, চলো এবার। ভাইয়া, হ্যাঁ, ভাই আমার কাছে ক্লাস গোলা দেখা যাচ্ছে, এটা কি আমার প্রবলেম না আপনার প্রবলেম? আমার প্রবলেম। আরে ক্লিয়ার আছে, আমাদের কাছে ক্লিয়ার আছে। দেখিস ওদের সব কয়জনটা আমি টাকা খাওয়াই রাখছি আগে থেকে, আমার নামে কোনো বদনাম করলে তোরা ঝাপাই পড়বি একদম। হ্যাঁ, আচ্ছা আসো এবার। কোথায় যেন ছিলাম আমরা, ভুলে গেলাম। ও, টেট্রাথায়োন, এটা তোমাদের গতদিনের বাড়ির কাজ ছিল।
বাড়ির কাছ দুই একজনের দেখছি গ্রুপে, আমার হাতের ব্যথা, আমি চেক করতে পারি নাই, সরি। টেট্রাথায়োনিক অ্যাসিড, আরে ভাই কি যে যন্ত্রণাটা গেছে, হাঁটতে পারি না, উঠতে পারি না, বসতে পারি না, পিঠের ব্যথা, মাজার ব্যথা, মানে এই নার্ভাস সিস্টেম তো পুরো বডিতে আমাদের। ধর এই ডাইন পারে এই জায়গাটা চুলকাইতেছে, এমনি হয় না, চুলকাইতে গেলে না হঠাৎ যেটা চিলিক মেরে উঠে পুরো গা ধরে এরকম ঝাটকা মারে, মানে কি একটা অবস্থা, সব নাওয়া খাওয়া বন্ধ হয়ে গেছিল। টেট্রাথায়োনিক অ্যাসিডের অণুতে সালফারের জারণ সংখ্যা কত? এখন টেট্রাথায়োনিক অ্যাসিডের সংকেত লাগবে। সংকেতটা কি জানো শিখছিলাম আমরা, বলেন? H2S4O6। এখন সালফার তো বাবা সাইডটা, এখানে কেন্দ্র কি সালফার না, সেন্ট্রাল অ্যাটম সালফার। হ্যাঁ, এখন এটাকে আমরা কি টাইপের কম্পাউন্ড বলছিলাম? মাল্টি সেন্ট্রাল কম্পাউন্ড, অর্থাৎ বহুকেন্দ্রিক যৌগ। সো এটার গঠনটা কেমন? দুইটা হাইড্রোজেন আছে, দুইটা হাইড্রোজেন কি আকারে থাকবে? OH আকারে বসাই দিব। মনে আছে তো আপনাদের এই কথাগুলো নাকি? আচ্ছা, তাহলে বসাইলাম, বসানোর পরে এখানে ডেফিনেটলি একটা সালফার দিতে ইচ্ছা করতেছে। এই একই কাঠামো আমরা ওই পাশ থেকে একটা বানায় আসি, মানে সিমেট্রি করে বানানোর চেষ্টা করছি। তাহলে এখানে একটা সালফার দিলাম, তারপরে অক্সিজেন, তারপরে হাইড্রোজেন। দেখো তোমার প্যারা অনেক কমে যাচ্ছে, দুইটা সালফারের কাজ হয়ে গেছে, হাইড্রোজেন দুইটা বসে গেছে, 6টা অক্সিজেনের মধ্যে 2টা বসে গেছে, তাহলে আর মাত্র 4টা অক্সিজেন বসানো বাকি। সো সালফার বুঝতেই পারতেছে এরকম দামড়া একটা যৌগ, সো এখানে সালফারের সাথে আরো অক্সিজেন আমাদের থাকবে। আচ্ছা, দিলাম, তাহার পরে হইল। এখনো বাকি আছে কি, এটুকুনে দেখো তো, চলো। দুইটা সালফার, কি করতে পারি আমরা বলো তো বন্ধু? এই যে বোঝা নাই? এখন এইখানে দেখো তো, সালফার সালফার বন্ড হইছে নাকি হয় নাই? হইছে। তার মানে এটা একটা কি ক্যারেক্টার দেখাচ্ছে বলেন তো আমাকে একটু? ক্যাটিনেশন। সো ক্যাটিনেশন যে একেবারে শো করে না তা না, খুবই সিলেক্টিভ কতগুলো জায়গায়। যেমন আমি তোদেরকে মনে হয় S8 এর স্ট্রাকচারটা দেখাই নেই, দেখাইছিলাম কি S8? মনে তো হচ্ছে না। ক্রাউনের, হ্যাঁ, ওটা কি ফাউন্ডেশনে দেখাইছি নাকি এন্ড গেমে দেখাইছিলাম, কোনটা? ফাউন্ডেশনে দেখানো। ও আচ্ছা, এই যে এরকম কর্নার হয়েছে কয়টা দেখেন তো? 1টা 2টা 3টা। আমি অনেক স্লো কথা বলতেছি আজকে না। 1 2 3 4 5 6 7 8, এই যে 8টা কর্নারে 8টা সালফার থাকে। সো প্রত্যেকটা সালফার তো লিঙ্কড, সো এইরকম লিঙ্কেজ খুবই রেয়ারলি পাওয়া যায় আর কি প্রকৃতিতে। ওকে, যাই হোক, তাহলে এবার আমাকে একটু বলো কি অবস্থা এখানে? এই অক্সিজেন, এই প্রত্যেকটা অক্সিজেন কি ধরনের অক্সিজেন বলেন তো? সাধারণ নাকি অসাধারণ কোনো কিছু আছে এই জায়গায়? সাধারণ জিনিসপত্র। তাহলে এটা সব -2, এটা একটু ভালো করে বোঝো, এইখান থেকে একটা ম্যাজিক আছে, একটু পরে দেখাবো, হা করে চাই থেকো না তখন। -2, এটাও -2, এটাও -2, এটা হচ্ছে +1। তাহলে এই সালফারের, আচ্ছা আগে বলো এই মাঝখানে সালফারের জারণ সংখ্যা কত? 0। বুঝাচ্ছেন তো কেন 0? আচ্ছা, এই সালফারের জারণ সংখ্যা কত বলো এটার? +5। কেমনে +5? কি বললা এগুলা আজব কথাবার্তা? এই সালফার যতগুলো, কেন 0 হবে না শোনা? এই পাশে এই সালফারের এই পাশে সালফার, ও তো টানতে পারতেছে না। ও কি টানতে পারতেছে? কেউই টানতে পারতেছে না। সালফার সালফারের তড়িৎ-ঋণাত্মকতা সমান না, সো এখানে তো ইলেকট্রন শিফটিং হবে না। তো বুঝিস না আমার কথা? বুঝতে পারছিস কি? ওকে, এই সালফারেরও দেখ একই অবস্থা, এদিকে ওদিকে সব পুল সমান, পুল বাংলায় কি বলে, টান সমান, সো কোনো দিকে শিফট হবে না। আচ্ছা, এই সালফারের কেন +5 বলতেছো গাধার মতো? এর সাথে কানেক্টেড যারা আছে তাদের সাথে একটু যুদ্ধ জয় পরাজয় হিসাব করেন না। এখানে সালফারের 2বারই হারছে, তার মানে +2। এখানে কয়বার হারছে? 1বার। ও তাই, সরি ভুল বলছি, +5 ঠিকই তো আছে, আমার মাথা খারাপ হয়ে গেছে, সরি। এটারও কথা হবে বলেন +5। এই বুঝে বলতে দিত নাকি? বুঝছিস? দুঃখিত, আমার আই এম নট নর্মাল অ্যাকচুয়ালি, আই এম বিহেভিং অ্যাবনর্মাল, আই নো। ওকে, সো এখন ঘটনা হচ্ছে এই তো, তাহলে +5 হয়ে গেল। এখন তাহলে বলো, এই যৌগে নর্মালি যদি আমরা অ্যালজেব্রিক অ্যাভারেজটা হিসাব করি তখন কি আসে যেন আমাদের? +2.5 আসে না? মনে আছে? তার ব্যাখ্যাটা এবার পাইছো? অ্যাকচুয়ালি 4টা সালফার মিলে কয়টা ইলেকট্রন দান করছিল বলেন তো? তাহলে প্রতিটা সালফারের ইন্ডিভিজুয়াল ইলেকট্রন ডোনেশন তোমার কাছে মনে হচ্ছিল 2.5টা, বাট অ্যাকচুয়ালি দ্য ফ্যাক্ট ইজ মাঝখানে 2টা সালফার আইলসা বইসা ছিল, কিচ্ছু করে নাই। ওই 2 কোণার 2টা সালফার ইলেকট্রন দান করছে, দ্যাটস ওয়াই তোমার গড় করার কারণে 2.5 চলে আসছে। বাট 2.5টা ইলেকট্রন তো কখনো দেওয়া সম্ভব না। তোরা কি বুঝছিস আসলে ব্যাখ্যাটা? আচ্ছা, এবার আসো, তোমাদের একটা নতুন জিনিস শিখাবো। সেই জিনিসটা হচ্ছে সোডিয়াম টেট্রাথায়োনেটা যাওয়ার আগে তোমরা একটু তাড়াতাড়ি করো তো, সোডিয়াম ক্লোরাইডের গাঠনিক সংকেত কি হবে? সোডিয়াম ক্লোরাইড
Na প্লাস Cl এটা কি দেখানো হয়েছিল আগে, মানে এসএসসি 25-এ? জি ভাইয়া। আচ্ছা, তাহলে তো তোমাদের সাথে মজা হইতেছে না, তোমরা সব আগের থেকে শিখে ফেলাইছো, কি একটা বিপদ। এই যারা নতুন আছো তারা মন খারাপ করিও না, ইতারা একটু বেশি জ্ঞানী জ্ঞানী ভাব দেখাইতেছে, কয়েকদিন পরে সব ফেলাড হয়ে যাবে, ফেলাড, একদম ফেলাড। আচ্ছা, সোডিয়াম ক্লোরাইডের গাঠনিক সংকেত অনেকে এইভাবে আঁকার চেষ্টা করতে পারো, বাট দ্যাটস এ টোটাল রং থিং, বিকজ এটা কোনো সমযোজী যৌগ না। সমযোজী যৌগের ক্ষেত্রে ওরকম দাগ দিয়ে আঁকার নিয়ম। আয়নিক যৌগ এটা যদি হয়ে থাকে, তাহলে আয়নিক যৌগকে লেখার নিয়মটা হচ্ছে আয়ন আকারে। আর তার চেয়েও আলটিমেট ট্রুথ হচ্ছে সোডিয়াম ক্লোরাইডের কোনো গাঠনিক সংকেত আসলে হয় না, কারণ গাঠনিক সংকেত হয় যাদের অণুর গঠন আছে। সোডিয়াম ক্লোরাইড একটা আয়নিক যৌগের তো আসলে কোনো অণুই নাই, তোমাদেরকে হালকা পাতলা বলছিলাম কিনা জানি না, এগুলো আরো পরে ডিটেল জানবা আর কি। সো ঘটনা হচ্ছে যে এইটা মূলত কেলাসাকার পদার্থ, এর কোনো আসলে আয়নিক কি বলে গাঠনিক সংকেত হয় না, কিন্তু আমাদের কেমিস্ট্রি আলোচনার সুবিধার্থে আমরা ধরে নিই যে এটাই তার গাঠনিক সংকেত, প্লাস মাইনাস দিয়ে লিখতে একটু ফাঁকা করে রেখে আর কি। আচ্ছা, তাহলে আমাকে এবার একটু বলেন ম্যাগনেসিয়াম ক্লোরাইডের গাঠনিক সংকেত কি হবে? ম্যাগনেসিয়াম প্লাস ক্লোরিন মাইনাস। আচ্ছা, MgCl2, তাহলে আমরা লিখবো হচ্ছে Mg2+, আর একটু ফাঁকা করে দিয়ে লিখবো Cl-, ওইখানে কি 2 মেরে দিব, এরকম 2 মেরে দিব নাকি? এটা করা যাবে না, কি করতে হবে, বামে ডাইনে বা উপরে নিচে কোনো এক জায়গায় বুঝাই দিতে হবে। বাট এগুলো জাস্ট আমরা বলার জন্য বলি, এগুলোর কোনটা আসলে গাঠনিক সংকেত না। আবারও বলতেছি, আয়নিক যৌগের গাঠনিক সংকেত হয় না। ওকে, একটা কোশ্চেন ছিল, বলো। ম্যাগনেসিয়াম ক্লোরাইড যেভাবে তৈরি হলো, অর্থাৎ ম্যাগনেসিয়াম যে 2টা ইলেকট্রন ছাড়লো আবার ক্লোরিন 2টা ইলেকট্রন গ্রহণ করলো, তাদের যে সমীকরণগুলো একবার লেখান তো। কি সমীকরণ? সমীকরণগুলো ম্যাগনেসিয়াম কি চিহ্ন দিয়া এইভাবে, প্লাস প্লাস 2। হ্যাঁ লিখলাম তো। এবার ভাইয়া ক্লোরিনেরটা দেখান। এই তো ভাই একটা ক্লোরিন, আচ্ছা ক্লোরিন অণু লেখছেন, এখানে যে 2টা ক্লোরিন থাকতো অর্থাৎ 2 ক্লোরিন। মনে হয় ভাত টাত খায় নাই, কি আবল তাবল বলতেছে। ক্লোরিন সবসময় থাকে Cl2 ফর্মে। ওই Cl2 মানে কি? Cl2 মানে হচ্ছে, দেখো Cl বন্ড Cl না, বন্ধন করতে যে অণু তো আর বন্ধন করতে পারে না, বিক্রিয়া করতে পারে না, তোমাদেরকে শিখাইছিলাম। অণু ভেঙে কিসে পরিণত হয় বলেন তো? পরমাণুতে। ওই দুইটা ইন্ডিভিজুয়াল পরমাণু তখন দুইটা ইন্ডিভিজুয়াল ইলেকট্রনকে গ্রহণ করে 2টা ক্লোরাইড আয়নে পরিণত হয়, বুঝো নাই? জি ভাই, এখন বুঝছি। ওকে, গরু। ভাইয়া, হ্যাঁ, কার্বন সাবঅক্সাইডের যৌগ ওটা একটু দেখাই দেন। আরে দাঁড়া বেটা, ওই পর্যন্ত যায় নেই। তুই কেটা জানো, তোর নাম কি জানো? শুভদীপ্ত নাকি মারুফ? আচ্ছা ওকে, পরে দাঁড়া। এবার তোমরা একটু তাড়াতাড়ি করো, তোমরা করো, আমি একটু বিশ্রাম নিব, আমার হাত ব্যথা করতেছে। সোডিয়াম সালফেটের গাঠনিক সংকেত দেখে দেখো ফার্স্ট, Na2SO4। সোডিয়াম সালফেটের গাঠনিক সংকেত দেখে দেখো দ্রুত, বলেন কি হবে? সালফারিক অ্যাসিড জাস্ট হাইড্রোজেনের রেসিপি। কে বললো এটা? একে কিভাবে ফাইতেছে এটা? তোমরা কি বোঝো এই বস্তু আসছে কোত্থেকে? আসলে সালফিউরিক অ্যাসিড থেকে। সো তুমি প্রথমে সালফিউরিক অ্যাসিডের গাঠনিক সংকেত লিখবা, লেখার পরে আরামসে তার হাইড্রোজেন 2টাকে রিপ্লেস করে দিবা কি দিয়ে? 2টা সোডিয়াম ধাতু দিয়ে, রাইট? এখন সোডিয়াম ধাতু দিয়ে যখন রিপ্লেস করবা, হ্যাঁ সেইখানে আমরা একটু বুঝে নিব। সেটা হচ্ছে এই হাইড্রোজেনটা যখন চলে যায়, চলে যাওয়ার সময় এখানে যে বন্ধনজোড় ইলেকট্রন ছিল, সেই বন্ধনজোড় ইলেকট্রন 2টা কি রেখে, মানে তার মধ্যে তো একটা হাইড্রোজেনের ছিল, সেটাকে কি রেখে যায় নাকি নিয়ে যায় হাইড্রোজেন, বলেন তো? রেখে যায়। রেখে যায়। আচ্ছা, নিয়ে কেন যাবে? ও H+ আকারে বেরোইছে না, বুঝিস নাই? দান করে চলে গেছে। হ্যাঁ, হাইড্রোজেন এখানে রেখে দিয়ে চলে গেছে। সো এইটার ফলে যেটা হবে, এখানে একটা নেগেটিভ চার্জের জন্ম হবে। সেই নেগেটিভ চার্জটাকে আমরা কিভাবে লিখি জানো? তখন এটা বন্ড থাকে না, আমি কি বলছিলাম, আয়নিক বন্ধনে পরিণত হচ্ছে না তখন, বোঝা না? এই হাইড্রোজেনটা যখন চলে যাচ্ছে তখন এইটা কিন্তু নেগেটিভ চার্জে পরিণত হচ্ছে। তাহলে নেগেটিভ চার্জকে আমরা কিভাবে লিখি? এরকম হালকা করে একটু উঠায় দিয়ে লিখতে হবে। এরপরে কি করবে জানো? এখানে একটা Na+ আয়না লিখবা,
এখানে একটা Na প্লাস Na লিখবা। এই যে দেখো আমি একটু আগে বলছিলাম আয়নিক যৌগের ক্ষেত্রে বন্ধন দিতে হয় না, এই অংশটুকু সমযোজী বাট এই অংশটুকু কিন্তু আয়নিক। তোরা কি বুঝতে পারছিস আমার কথা? তাহলে ভাই আয়নিক না, বুঝি না। তাহলে পুরা যৌগটা কি হলো? হ্যাঁ, দ্যাটস এ গুড কোয়েশ্চেন। আগে তোমরা ছোটবেলায় যেমন একটা যৌগকে মোটা দাগে বলে দিতে পারতে যে এটা আয়নিক, ওটা সমযোজী, এখন বড় হইছো, এখন ওইভাবে দেখবা বলতে পারবা না। বলা লাগবে কি জানো, ওই যৌগের মধ্যে বিভিন্ন ধরনের বন্ধন আছে। হ্যাঁ, ইন্টারমিডিয়েটে এই প্রশ্নগুলো খুবই ইম্পর্ট্যান্ট যে এই যৌগে কতগুলো বন্ধন আছে। সো কোনো একটা যৌগকে মোটা দাগে আমরা আসলে বলতে পারি না সে আয়নিক নাকি সমযোজী, আমাদেরকে বলা লাগে যে ওর মধ্যে সমযোজী বন্ধনও আছে, ওর মধ্যে আয়নিক বন্ধনও আছে। এখন এরপরের কথা হচ্ছে সে কি আয়নিক নাকি সমযোজী হবে, এটা ডিপেন্ড করে ওই যৌগের ওভারঅল প্রপার্টির উপরে, মানে তার মূলত বিক্রিয়াগুলো কি ধরনের, আয়নিক যৌগের মতন নাকি সমযোজী যৌগের মতন, তার উপরে ডিপেন্ড করে আমরা বলি যে ওইটা একটা আয়নিক যৌগ নাকি সমযোজী যৌগ। বাট ওই যৌগের মধ্যে দেখো আয়নিক বন্ধনও আছে, আবার কি আছে বলো তো, সমযোজী বন্ধনও আছে। বোঝো নাই বন্ধু? জি ভাই বুঝছি। ধন্যবাদ। সো এটা হচ্ছে সোডিয়াম। হ্যাঁ, ভাইয়া কোনো এমসিকিউ কোশ্চেনে থাকলে তখন কি লিখবো? এমসিকিউ প্রশ্ন এইভাবে থাকে না, আমি তো এটাই বললাম যে 9-10-এ যেভাবে প্রশ্ন করতো ইন্টারমিডিয়েটের প্রশ্ন এভাবে হবেই না। ওরা বোঝে এই জিনিসগুলো, 9-10-এ জিজ্ঞেস করতো না, বাট ইন্টারমিডিয়েটে বুঝে শুনে জিজ্ঞেস করে যে এই যৌগকে আয়নিক সমযোজী ভাবে বলা উচিতই না, ওরা প্রশ্নও করে না আর কি এভাবে। ওকে, এটা পারলা। ওইখানে সোডিয়ামের জায়গায় যদি অ্যালুমিনিয়াম থাকতো তাহলে কি ওই প্লাস দিত? কি ডেঞ্জারাস ফোলারে বাবা। অ্যালুমিনিয়াম যদি থাকতো তাহলে অ্যালুমিনিয়াম সালফেট হইতো, রাইট? কথা কয় না। আচ্ছা, অ্যালুমিনিয়াম সালফেটের সংকেত কি আমাকে একটু বলতো? Al2SO4 তখন তোর যেটা করা লাগতো রে বাবু, 3টা সালফেট আয়ন আনা লাগতো, 3টা সালফেট আয়ন। ম্যাগনেসিয়াম ক্লোরাইডের মতো। হ্যাঁ, বুঝিস এবার? এই যে বন্ধু বলে দিছে ম্যাগনেসিয়াম ক্লোরাইডের মতো। এই যে 3, আরে ধারণার জায়গা নেই, বুঝে নিস, দূর। বুঝছিস তো? এই তো এইগুলা 3টা বসবে, তাহলে 3টা বসলে আমাকে বলো টোটাল নেগেটিভ চার্জ কয়টা পাইছো তুমি? 6টা তুমি পাইলা নেগেটিভ চার্জ। এবার বলো এই 6টা নেগেটিভকে ব্যালেন্স করার জন্য কি লাগবে? 6টা পজিটিভ। কিভাবে নিয়ে আসবা? তোমার যদি একটা অ্যালুমিনিয়াম 3+ নিয়ে আসো, তাহলে ও একাই কি করতেছে, 1 2 3 এই 3টাকে মেরে ফেলাইছে। আর একটা অ্যালুমিনিয়াম 3+ কে নিয়ে আসো, এই যে এখানে বসে আছে। তাহলে দেখেন, তোমরা বোঝা নাই ব্যাপারটা, এই 3টা নেগেটিভকে ও খাইছে আর এই 3টা নেগেটিভকে ও খাইতেছে। তাহলে পুরা যৌগটা হচ্ছে, বুঝছিস কি আমার কথা? বুঝতে পেরেছি। ওকে, এবার বলো, এটা করো, তোমরা করো। Na2S4O6 এটার স্ট্রাকচার আঁকতে হবে। কেমনে আঁকবেন বলেন তো? এইটা কোন অ্যাসিড থেকে আসছে, এটা কি বুঝতে পারতেছো? টেট্রাথায়োনিক অ্যাসিড থেকে। তাহলে কিউট বাচ্চা কাচ্চার মতো যেটা করো, এখানে H বন্ড O বন্ড S ছিল, S S S, তারপরে কি ছিল, O বন্ড হচ্ছে H ছিল, এখানে ডাবল বন্ড O ছিল, ডাবল বন্ড O ছিল, এখানে ডাবল বন্ড O, ডাবল বন্ড O। এরপরে কি হবে, এই হাইড্রোজেনটা যখন চলে যাচ্ছে তখন এটা চার্জ আকারে মাথায় উঠায় দিবা, এই হাইড্রোজেন চলে যাবে, এইটা চার্জ আকারে মাথায় উঠায় দিবা, দুই পাশে দুইটা কি লিখে দিবা বন্ধু, Na প্লাস সোডিয়াম প্লাস, এই যে হয়ে গেল। তাহলে দ্যাটস ইওর সোডিয়াম টেট্রাথায়োনাইড স্ট্রাকচার, যেখানে আমার আর বলার প্রয়োজন নাই, নিশ্চয়ই বুঝতে পারতেছো। এইটারও জারণ সংখ্যা হবে +5, এটারও জারণ সংখ্যা হবে +5। এবং এই জিনিসটা তোমাদের হিসাব নিকাশ ছাড়াই আমি বলা শিখাইছিলাম। কিভাবে বলা শিখাইছিলাম? সালফিউরিক অ্যাসিডে যেহেতু সালফেট মূলকের মধ্যে সালফারের জারণ সংখ্যা কত বলেন তো? +6। তুমি এটাকে হিসাব না করেই বলে দিতে পারতা যে সালফেট মূলক যতদিন থাকবে ওইখানে সালফারের জারণ সংখ্যা, তার মানে অ্যালুমিনিয়াম সালফেটের মধ্যেও সালফারের জারণ সংখ্যা কত আছে আমাকে একটু বলেন তো? এটা +6 আছে। লেখা শিখাইছিলাম না, ওইভাবে আর কি। সো তুমি একটু আগে দেখছো H2S4O6 যৌগের মধ্যে সালফারের জারণ সংখ্যা ছিল অ্যাকচুয়ালি +5 করে ইন্ডিভিজুয়াল দুইটা পরমাণু, আর বাকি দুইটা ছিল 0 0। সো এখানে অ্যাকচুয়ালি তাই হওয়ার কথা, বাট এখানে গড় জারণ সংখ্যা কত বলেন তো? +2.5। কিন্তু কেউ বোঝে না। প্রচুর ভর্তি পরীক্ষায়, প্রচুর বোর্ড পরীক্ষায় এভাবে আসছে যে Na2S4O6 যৌগে সালফারের জারণ সংখ্যা কত। অপশনে নর্মালি 2.5 থাকে, +2.5, ওইটাই কারেক্ট আনসার। তবে যদি কখনো থাকে এরকম যে +5 কমা দিয়ে যদি লেখে 0, তাহলে ওইটা কিন্তু আরো বেটার আনসার, যেগুলো হচ্ছে প্রকৃত জারণ সংখ্যা। বুঝতে পারছো তো? তাহলে আমি একটু লিখে রাখি এখানে। এখানে হচ্ছে তোমার সালফার এর গড় জামা, এটা হচ্ছে কত? +2.5। আর এখানে সালফারের কি জামা? প্রকৃত জামা। প্রকৃত জামা কত হবে?
+5,0 অথবা 0,+5 এই আর কি। ওকে, এই একই অবস্থা ওইখানে তোমরা বুঝে নিও আর কি। আচ্ছা, এবার বলছে CrO5 অণুতে ক্রোমিয়ামের জারণ সংখ্যা কত। এটার স্ট্রাকচারটা তোমরা অনেকেই পারছো, আমি দেখলাম গুগল করে বের করছো, ভেরি গুড। সো এটার স্ট্রাকচারটা একটু অদ্ভুত এইরকম, এই যে। সো এখানে একটা ব্যাপার ঘটেছে যেটা, সেটা কি টের পেয়েছো? একটু আগে আমি যেটা বলেছিলাম চাকরিক গঠন, সাইক্লিক স্ট্রাকচার নরমালি থাকে না, বাট এখানে আছে। ওই যে বললাম তো একেবারে থাকে না তা বলি নাই, বাট দ্যাটস ভেরি রেয়ার টু হ্যাভ। হ্যাঁ, ওকে, যাই হোক। সো আমাকে একটু বলো তাহলে এখানে কি হবে। এখানে দুইটা পারঅক্সাইড স্ট্রাকচার আছে না, তাহলে দুইটা পারঅক্সাইড স্ট্রাকচার থাকলে আমাদের এখানে এটা জারণ সংখ্যা -1, এটা -1। এগুলো যে পারঅক্সাইড, এটা কি দেখে তোরা বুঝতেছিস নাকি আল্লাহ জানে? আচ্ছা, তাহলে এখানে আমাদের হিসাব করলে কত আসে দেখেন তো, -2, -2, তাহলে -4 আর +6 আসে, এই যে। আর যদি নর্মালি তুমি হিসাব করো তাহলে কিন্তু +10 চলে আসবে, ওটা কিন্তু ভুল, ঠিক আছে, ওটা সম্ভব না আর কি। ওকে, ঠিক আছে, বুঝলাম। তারপরে কি, কার্বন সাবঅক্সাইড অণুতে কার্বনের জারণ সংখ্যা কত? আমার একটি ছোট্ট বন্ধু একটু আগে জিজ্ঞাসা করেছিল। কার্বন সাবঅক্সাইডের সংকেত কি শিখছো গুগল থেকে? C3 বলো, O2। তো এটা স্ট্রাকচার তো যে আমি তোমাদেরকে আমাদের ইন্টারমিডিয়েটের বইয়ের স্ক্রিনশট দিয়েছিলাম, পড়ছো মনে হয়। কার্বনের সাথে আর একটা কার্বন থাকবে, তার সাথে আরও একটা কার্বন থাকবে, এই মাথায় একটা অক্সিজেন থাকে আর এই মাথায় আর একটা অক্সিজেন থাকে, এই তো গঠনটা হচ্ছে এরকম। তাহলে বলেন তো মাঝখানের যে কার্বনটা আছে এর জারণ সংখ্যা কত? 0। এটার কত? +2। এটার কত? +2, -2, দ্যাটস ইট, সহজ। ভাইয়া, ওই কার্বন দুইটা যদি বাইরে রেখে অক্সিজেন দুইটাকে যদি ভিতরে রাখা আর মাঝে যদি একটা কার্বন থাকে, তাহলে কি ওই স্ট্রাকচারটা কি ভুল হবে? হ্যাঁ, কারণ হচ্ছে প্রকৃতিতে ভাবে থাকে না, 1 নাম্বার কথা এটা। 2 নাম্বার কথা হচ্ছে কার্বনকে তুমি বাইরে যখনই দিবা তখন তাদের যোজনী হয়ে যাবে কত বলো তো? 1। তুমি যেভাবে আঁকতে যাচ্ছ তো কার্বনের যোজনী হয়ে যাবে 1, একটু ভেবে দেখো। এই যে দেখো, কার্বনকে তুমি বাইরে রেখে অক্সিজেনকে ভিতরে ঢুকানো মানে কি, অক্সিজেনের তো ডাবল বন্ড দিতে পারবে না, দুই পাশে দুইটা দিতে হবে। তাহলে এখানে কার্বন ধরাও তুমি কোনোভাবে মিলাইতে পারবে না, মানে অক্সিজেনের যোজনী মিললে কার্বনের যোজনী হয়ে যাবে হচ্ছে 1। বুঝতে পারছিস কি? বুঝতে পারছি। ওকে, বাট এই যে দাঁড়া, বাট এই যে নতুন নতুন স্ট্রাকচার চেষ্টা করতেছিস, এটা জারি রাখ, এটা ভয় পেয়ে দমায় দিস না। হ্যাঁ, মানে এটা দরকার, এই ডিফারেন্ট স্ট্রাকচার কি হইতে পারে এটা চিন্তা করাটা দরকার। হ্যাঁ বল, কি প্রশ্ন? ক্রোমিয়াম মানে CrO5 এ আমি যদি Cr এর সাথে অক্সিজেন গুলোকে বৃত্তাকার অবস্থায় দিই, তাহলে মানে একটা বন্ধন করে, তাহলে জারণ সংখ্যা তো +5 মিলে যায়। তোদের মাথায় এত ক্রিয়েটিভিটি কিভাবে কাজ করে এটা আমি বুঝি না, আমি বুঝিই না। হ্যাঁ, কত বড় জালেম হইলে এইসব কথাবার্তা বলতে পারে, ভাবো তো। তুই বলতে চাচ্ছিস মনে হয় ক্রোমিয়াম থেকে এরকম অক্সিজেন বাইর করে এরকম মুক্তার মালা ভরাই দিবি এরকম, তাই তো? জি স্যার। হাই রে ছাগল রে, আমি ডাবল বন্ড বলছি না, মানে ক্রোমিয়াম থেকে সবগুলাই অক্সিজেন আসবে বৃত্তাকার অবস্থায়। বৃত্তাকার অবস্থায় মানে মানে উপরের অক্সিজেনটাকে আমি নিচে নামাই দিয়েছিলাম। অক্সিজেনের যোজনী মিলানো যাবে না। অক্সিজেনের যোজনী মিলতেছে, কার মিলতেছে না বোঝা নাই? ক্রোমিয়ামের মিলতেছে না। তুই কি সবগুলো অক্সিজেন এমনি ডাবল বন্ড দিয়ে মেরে দিছস? জি না, এভাবে না, সিঙ্গেল বন্ড দিয়ে। ওফ, এরকম এই হবে আসতে। আরে গোল হইলো আর কোনা হইলো ব্যাপার না, মানে এরকমই তো অক্সিজেন অক্সিজেন চেইন থাকবে, তাই না? তোরা এটা বুঝতেছিস না। নর্মালি আমাকে একটু বলতো কোনটা বেশি স্থিতিশীল, অক্সাইড মূলক নাকি পারঅক্সাইড মূলক? আমাকে একটু বলেন তো কোনটা বেশি স্থিতিশীল? অক্সাইড। অক্সিজেন দুইটা ইলেকট্রন নিতে চায়, সে দুইটা ইলেকট্রন পায়। পারঅক্সাইডে গেলে সে অস্থিতিশীল হয়ে পড়ে। এই কারণে দেখবে ইন্টারমিডিয়েটে আরেকটু উঠেই ওই কেমিক্যাল বন্ড চ্যাপ্টারে যে পারঅক্সাইডগুলো একটু বিস্ফোরক টাইপের হয়, কেন? ও ভেঙে জুড়ে আবার অক্সাইড গঠন করতে চায়। তো এখন ব্যাপারটা হচ্ছে যেটা, সুপার অক্সাইড তো আরও তাহলে মারাত্মক বিস্ফোরক জাতীয় হবে, তাই না? এখন সেইখানে তুই একটা অক্সিজেন থাকলে সাধারণ অক্সাইড, দুইটা অক্সিজেন গায়ে গায়ে লাগানো থাকলে পারঅক্সাইড। তুই এটা কি করছস রে বাবা? তোর কোনো মানে তুই তো জালেম রে বাবা, নাকি বুঝতেছিস না তুই এটা কি অন্যায় ঘটাই দিছস? এই মাঝখানের অক্সিজেনগুলোর জারণ সংখ্যা কত আমাকে একটু বলেন তো? এই প্রত্যেকটা জিরো না? 3টা অক্সিজেন জিরো হয়ে বসে আছে। অক্সিজেনটা তোর এত ভালো বেডি মানুষ মনে হয়?
ও 2টা করে ইলেকট্রন নেয়, সেখানে একটাও নিতে পারতেছে না, সে 0 হয়ে বসে আছে। এভাবে সে কখনোই বন্ধন করবে না। আমার কথা কি বুঝছেন বাবা? হ্যাঁ, ও ও দানশীল ভাই তারে হাতেম তাই। ওকে, তারপরে কার্বন সাব অক্সাইড গেল। এই প্রশ্নটা দিছিলাম, এই প্রশ্নটা তো উত্তর কেউ দিলেন না, চেষ্টাও করেন নাই। OF2 কি অক্সিজেনের ডাইফ্লুরাইড? তো দিয়েছিলাম তো। ও আমি তাহলে দেখি নাই, সরি, আমি হাতের ব্যথায় পাগল হয়েছিলাম। বলো এটা কি লেখছো, সংক্ষেপে বলো। ডাইফ্লোরাইড। মানে ফ্লুরিনের অক্সাইড হবে না, কেন না? যুক্তি কি দিছো? অক্সাইডে তরিত্রিনালের কথা বেশি। বেশি থেকে কম থেকে বেশিতে যায় যে এই জন্য। আচ্ছা ঠিক আছে, ভালো লেখছো। একটু শিখে নেই আমরা এবার অ্যানায়নের নামকরণের একটা ইন্ট্রোডাক্টরি পার্ট হয়ে যাক আর কি। হ্যাঁ, অ্যানায়নের গঠনে যদি অক্সিজেন থাকে তাহলে নামের শেষে যেন কি হয় শিখাইছিলাম মনে হয়। যদি অক্সিজেন থাকে তাহলে নামের শেষে কি থাকবে? সব ভুলে গেছে। এট দেখাই না এগুলা, হায় হায়, অথবা আইট থাকে, এট অথবা আইট হয়। কখন হয়? যদি অ্যানায়নের গঠনে অক্সিজেন থাকে তাহলে হয়। এক্সাম্পল কি? সালফেট বা হচ্ছে সালফাইট, বোঝো নাই? এই যে দেখো SO4 আমরা যখন লিখি 2-, এটার নাম আমরা কি লিখি? সালফেট, সালফেট আয়ন, তাই না? আবার যখন তুমি লেখো SO3 এর 2-, এটাকে আমরা বলি হচ্ছে সালফাইট আয়ন। এই যে কেন কেন বলতেছো? কারণটা হইতেছে এই অ্যানায়নগুলোর মধ্যে কি আছে বন্ধু? অক্সিজেন আছে। অক্সিজেন থাকলে নামের শেষে এরকম এট অথবা আইট হয়। এখন আসো, অ্যানায়নের গঠনে যদি অক্সিজেন না থাকে, লুক এট দিস থিং, না থাকে, তাহলে নামের শেষে কি হবে বলেন তো? আইড হয়। আইডের ইংরেজি বানান কি হবে? IDE, আইড হয়। এখন আরো কিছু জিনিস একটু শিখে নাও, সেটা হচ্ছে তোমার আইড আয়নটার নেমিংটা আসলে কিভাবে হয়। যে কোনো একটা অধাতব মৌলের যে নিম্নতম যোজনীর ঋণাত্মক আয়ন তাকে বলে মূলত আইড আয়ন। এটা তোমাদের SSC 25-এ শেখানো, আমি আবারও মনে করে দিচ্ছি। যেমন ধরো সালফাইড আয়ন যদি আমি বলি, বলেন তো কি হবে? দূর, এটা একটা কঠিন হয়ে গেছে, সহজ বলো। ফ্লুরাইড কি হবে? এটার সংকেত কি? F-। যদি বলি ক্লোরাইড আয়ন, তাহলে এটা কি হবে? Cl-। তাহলে সালফাইড কি হবে জানো? S এর মাথার উপরে 2-, কারণ সালফারের যোজনী 2, 4, 6, তার মধ্যে সবচেয়ে ছোটটাকে নিয়ে বলতেছিলাম অ্যানায়ন গঠন করতে হবে। তাহলে আমরা বলো তো নাইট্রাইড কি হবে? নাইট্রাইড কইতে পারবে, N এর মাথার উপরে হবে হচ্ছে 3-। আচ্ছা, তারপরে ধরো হ্যাঁ অক্সাইড, তাহলে কি হবে? O2-। এটা নিয়েই বর্ণার একটা বিশেষ প্রশ্ন ছিল তোমাদের, ওই ভিডিওটা আলাদা করেও কেটে দেওয়া হয়েছিল মননের গ্রুপে, যদি দেখে থাকো। মনে আছে কি আপনাদের? কিছু দেখে নাই? আচ্ছা দেখে নিও, আজকে আবার দিয়ে দিব না গ্রুপের লিঙ্কটা, যে এটা নিয়েও একটা মজার প্রশ্ন করছিল আর কি। ওকে, সো এখন দেখো অক্সিজেন থাকলেই শুধু অক্সাইড হয় না। আমরা অক্সাইডের বাইনারি, মানে অক্সাইডের ডেফিনেশন দিতে গেলে আমাদের বইতেও লেখা থাকে বা দুনিয়ার সব জায়গাতে লেখা থাকে, যেটা যে অক্সিজেন দিয়ে গঠিত যে কোনো বাইনারি যৌগকে অক্সাইড বলে। এই সংজ্ঞাটা ভুল। বাইনারি যৌগ মানে বুঝছো তো? দ্বিপদী যৌগ মানে ওই যৌগে দুই ধরনের জিনিস থাকবে। ধরো সালফারের সাথে আছে হচ্ছে অক্সিজেন, তাহলে যৌগটা গঠন করছে SO2, এটাকে আমরা বলি একটা বাইনারি যৌগ। দুইটা অংশ, সালফার একটা অংশ, অক্সিজেন একটা অংশ। বুঝতে পারছো কি আমার কথা? সো এই বাইনারি যৌগ যেখানে অক্সিজেন একটা উপাদান, তাকে বলা হচ্ছে কি বলে? অক্সাইড যৌগ আর কি। আমাকে একটু বলতো, আমি যদি বলি H2SO4, এটা কি কোনো বাইনারি যৌগ নাকি না? না, এইটাও একটা বাইনারি যৌগ। না, কোনো সমস্যা নেই, এটাও একটা বাইনারি যৌগ, কিন্তু এই বাইনারি যৌগের একটা অংশ কিন্তু অক্সিজেন না। একটা অংশ হচ্ছে হাইড্রোজেন, আর একটা অংশ কি বলেন তো? সালফেট আয়ন। ওই সালফেট আয়নের একটা অংশ হচ্ছে অক্সিজেন, দ্যাটস ওয়াই এটা কোনো অক্সাইড না। নিচেরটা এই কারণে কোনো অক্সাইড না। তোরা কি আমার কথাটা বুঝছিস? ওকে, আচ্ছা, ঘটনাটা হচ্ছে শোনো, বাইনারি মানে দুইটা অংশ থাকতে পারবে, জাস্ট দুইটা অংশ। এইখানে দেখ ভাই,
এই যৌগটার মধ্যে আসলে দুইটা অংশ আছে, ঠিক আছে, একটা অংশ হাইড্রোজেনের পার্ট আর একটা অংশ কি বলতো সালফেটের পার্ট না। তার মধ্যে সালফেটের যে পার্ট তার মধ্যে কিন্তু আবার ছাতার পাতা আছে। ও তো আবার একটা কমপ্লেক্স জিনিস, ও তো একটা যৌগমূলক, বোঝা না? ভাই এখানে অক্সিজেন না থাকলে নামের শেষে আইড হয়, তাহলে অক্সাইডের মধ্যে তো অক্সিজেন আছে, তাহলে এটা আইড হলো কেন? এইটারই উত্তর, এইটার প্রশ্নটাই বর্ণনা করছিল, তুমি মনে হয় ওই ক্লাসে ছিলে না বা কোর্সেই মনে হয় ছিলে না, তুমি এই প্রশ্নটার উত্তর রাতে ওই যে আমাকে নক করলে গ্রুপে আমি দিয়ে দিব না ওই ভিডিওর লিঙ্কটা, অনেক ডিটেইল আলোচনা ছিল আর কি, প্রশ্নটা খুবই সুন্দর। ওকে, সো এখন দেখো ব্যাপারটা আবারও বলতেছি, অক্সাইডের সংজ্ঞা সমস্ত বইতে যেটা লেখা থাকে আসলেও তাই, বাট ওটার মধ্যে একটু ঝামেলা আছে, একটু ছোট লেভেলের সংজ্ঞা। সেই সংজ্ঞাটা হচ্ছে যে কোনো বাইনারি যৌগের একটা উপাদান যদি হয় অক্সিজেন, তাকে বলে অক্সাইড। কথাটা তো সত্যি, কিন্তু তার মধ্যে একটা আজকে অ্যাডভান্স জিনিস শেখো, বাইনারি যৌগের একটা উপাদান যদি অক্সিজেন হয় তাকেই যে অক্সাইড বলে এইটা সত্যি না। তাই যদি হইতো তাইলে OF2 যে যৌগটা, এইটাকে আমি বলতে পারতাম ফ্লুরিনের অক্সাইড, এটা ফ্লুরিনের অক্সাইড না। তার কারণটা হচ্ছে অক্সাইড হইতে গেলে অক্সিজেন মাস্ট হ্যাভ কি বলেন তো আমাকে, নেগেটিভ আয়ন ওভার ইটস হেড। আইড আয়নের সংজ্ঞাই হচ্ছে যে নেগেটিভ হয় তারে বলে আইড, সেটা একটা অ্যানায়ন হওয়া লাগে, এই যে অ্যানায়ন হওয়া লাগে। আমার কথা কি বুঝছো? এখন বলো তো এই OF2 এর মধ্যে অক্সিজেন কি অবস্থা আছে আমাকে একটু বলেন তো, +2 না? বোঝা না? তাহলে এটা কেমনে অক্সাইড হয়? এটা তো অক্সাইড না তো, রাদার এটা হচ্ছে অক্সিজেনের কি বলেন তো আমাকে একটু, ফ্লুরাইড। তোমরা কি বুঝছো ব্যাপারটা আসলে? আইড হইতে গেলে রে বাবু, আইড হইতে গেলে ফার্স্ট অফ অল ইট মাস্ট হ্যাভ টু বি অ্যানায়ন, এটা বোঝ। OF2 এর মধ্যে কি অক্সিজেন নেগেটিভ অবস্থা আছে না পজিটিভ? কেডা চেঁচায় উঠলো আল্লাহ জানে। এই গাধা, কে বললি যে বুঝিস না? এখন কি বুঝতেছিস? তাও কথা কয় নাই, মনে হয় মরেই গেছে। এখানে তো অক্সিজেন পজিটিভ অবস্থায় আছে, দ্যাটস ওয়াই এটাকে অক্সাইড বলা যাবে না, এটাকে বলতে হবে হচ্ছে অক্সিজেনের কি বলেন তো, ফ্লুরাইড। ওকে, আশা করি বুঝছো, না বুঝলেও সমস্যা নাই। হ্যাঁ বলো। ভাই একটা যৌগের দুইটা পার্ট থাকলে সেটা তো বাইনারি যৌগ, তাহলে যদি কোনো একটা আয়নের দুইটা পার্ট থাকে সেটা কি বাইনারি আয়ন? ইউ মে সে, বাট নর্মালি ভাবে আমি কখনো বলতে শুনি নাই বা বলার প্রয়োজনীয়তাও মনে হয় নাই, আমি পাই নাই। দ্যাট ডাজন্ট নেসেসারিলি মিন যে এটা দরকার নাই, হয়তো বা আছে কোথাও, আমি পাই নাই আর কি। ঠিক আছে, বলা যাইতে পারে মনে হয়, এই আর কি। ওকে, ঠিক আছে। SO4 কে সালফাইড না বলে সালফেট বলতেছি কেন? প্রথম কথা, আমি তোর কোনো প্রশ্নই নিব না। ইয়াং মানুষ, উচ্চারণ ঠিক মতো করতে হবে। যতই বয়স বাড়বে তোমার আর কেউ কোনোদিন উচ্চারণ ঠিক করাই দিবে না। অ্যাস কি, SO4 কেন বললা? তুমি উচ্চারণ ঠিক করো, উচ্চারণ ঠিক করে বলো কি। সালফেটকে সালফাইড না বলে তুমি তো ওই যে উচ্চারণে তোমার সমস্যা সেটাকে তুমি পুরো ইগনোর করে চলে গেলা, তাইলে তো তুমি জীবনে সঠিকটা শিখতে পারবা না। এই অক্ষরটারে কি বলে বলেন তো, এটা কি? তো তুই অ্যাস কইতেছিস কে? তোমার এই ইয়াং, সবচেয়ে রক্তের বেগ যখন শরীরে বেশি, সেই বয়সে যদি তুমি একটা সিম্পল উচ্চারণ ঠিক করতে না পারো বাবা, জীবনে যত বড় হবা বিপদ আছে, মানুষ তোমার নিয়ে হাসবে। হ্যাঁ বলো, এইবার বলো কি হয়েছে। সালফেটকে আমরা সালফাইড না বলে সালফেট বলতেছি। ও, ওইটা আমরা দেখবো, ওইটা আমরা আজকের ক্লাসে না, মনে হয় আগামী ক্লাসে আছে আর কি, অ্যাসিড থেকে অ্যানায়নের নামকরণ কিভাবে আসে আর কি পাবো। হ্যাঁ, মানে ও বলতেছে যে সালফেটটাকেই কেন সালফেট বলে ডাকতেছি, মানে এই সংকেতের জন্য আমরা কেন সালফাইট বলে ডাকতেছি না। এর মধ্যে অক্সিজেন আছে, অক্সিজেন থাকলে কথা ছিল কি, হয় সালফেট বলে ডাকবো অথবা কি সালফাইট বলে ডাকবো। সো কখন কোনটা ডাকতে হবে, আমরা অ্যাসিড থেকে আসবো আর কি। ঠিক আছে, ওকে। তারপরে চলো পর্যায় সারণী নিয়ে কথা বলতেছি। পর্যায় সারণী খুবই সুন্দর একটা ব্যাপার, আমার ছোট ভাই মেন্ডেলিভ বানাইছিল। তোমরা জানো পৃথিবীতে যত মৌল আছে তাদেরকে একসাথে গুছায় রাখার জন্য। আমাকে শুধু এইটুকু বলো, মৌলদের ক্যারেক্টারিস্টিক্স একই থাকে কোথায়, একই গ্রুপে নাকি একই পর্যায়ে বলেন তো? একই গ্রুপে। তাহলে আমাদের মৌলগুলোর নাম মুখস্থ করতে হবে কি, গ্রুপে না পর্যায়ে? গ্রুপে। খুব সাবধান, গ্রুপ ওয়াইজ মৌল মুখস্থ করবা। অনেক বোকারা করে কি, পর্যায় ভিত্তিক ভাবে মুখস্থ করে, 118 পর্যন্ত মৌল পারে। বিশেষ করে যারা মেডিকেল ব্যাকগ্রাউন্ডের ভাইয়ারা তোমাদেরকে পড়ায়, অনেকে আছে আমি জানি, কেউ মন খারাপ করলে কিছু করার নেই। এই গাধারা এই কাজটা করে, 118টা পর্যন্ত মৌল মুখস্থ করাইছে ওই ছেলেরে বা ওই মেয়েরে,
হঠাৎ করে যদি আমি জিজ্ঞেস করি যে ধরো কি বলে গ্যালিয়াম অক্সাইডের সংকেত কি, সে আর পারে না। বাট ও যদি গ্রুপ ওয়াইজ মুখস্থ করতো, ওর জানা থাকতো যে এটা কোন গ্রুপের মৌল। অ্যালুমিনিয়াম অক্সাইডের সংকেত যেহেতু কি বলেন তো Al2O3, তাহলে গ্যালিয়াম অক্সাইডের সংকেত কি হবে Ga2O3। ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসা প্রশ্ন, গ্যালিয়াম অক্সাইডের সংকেত কি, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। সো ব্যাপারটা এরকম, তুমি মৌল শিখবা কিন্তু গ্রুপ ওয়াইজ। এখন তোমাদের কোন কোন গ্রুপ জানা থাকার কথা অবশ্যই সবার বলেন তো। 18 নম্বর গ্রুপ, 17 নম্বর গ্রুপ। অনেকের এটা মুখস্থ নাই, কেন যে মুখস্থ থাকে না আমি জানি না। ম্যাট্রিক পাস করবি কেমনে? ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, অ্যাস্টাডিন, টেনাসাইন, মুখে একবার বলবি মুখস্থ হয়ে যাবে। 1 নম্বর গ্রুপ তো সবারই থাকার কথা। 2 নম্বর গ্রুপও শিখে ফেলতে হবে। সেই সাথে আবার এই যে এখানে যে 13, 14, 15, 16 এই কয়টা একটু শিখে ফেলো, না শিখলে বিপদ আছে। শিখবা কিভাবে বলি, মুখে বলবা, হাতে লিখবা, তাহলে মুখস্থ হয়ে যাবে। অক্সিজেন, সালফার, সেলেনিয়াম, টেলুরিয়াম, পোলোনিয়াম হয়ে গেল 16 নম্বর। নাইট্রোজেন, ফসফরাস, আর্সেনিক, অ্যান্টিমনি, বিসমাথ 15 নম্বর হয়ে গেল। 14 নম্বর কি? কার্বন, সিলিকন, জার্মেনিয়াম, টিন, লেড। সিম্পলি ভাইয়া হাতে লিখতে হবে, মুখে বলতে হবে। আর এসএসসি 25 কি আইকে দেখাইছিলাম না পুরোটা? ওইখানে দেখবা, আবার যদি কারো সমস্যা থাকে ওইখানে দেখবা যে কিভাবে করে। তো এটা আঁকা শিখে ফেলতে হবে। আর এইগুলো তো জানোই, ল্যান্থানাইট সিরিজ, অ্যাক্টিনাইট সিরিজ বলে। আমার মূল আলোচনাটা যেটা দরকার তোমার মাথায় মৌলিক ভিত্তি হিসাবে, ফাউন্ডেশন হিসাবে যেটা ঢুকানো দরকার, আমাকে বলো পর্যায় সারণীতে ব্যাটারা কোন পাশে বসে? ব্যাটা মানে বুঝছো তো ধাতু। ধাতু কোন পাশে বসে, বাম পাশে না ডান পাশে? বলো। বামের। এইগুলো হইতেছে আমার সবচেয়ে শক্তিশালী। এই মাইকটা কার? এই যে ইমরান না কি জানো নাম। আচ্ছা, এই পাশে কারা বসছে বলেন তো? অধাতুরা, তাই না? এখন তার মধ্যে আবার এইগুলারে আমি মূলত অধাতু বলতেছি। ওইটাও অধাতু, বাট তো মরা, বুঝো নাই, বাফার। সো এইটা হচ্ছে মূলত আমার অধাতু। তাহলে বলেন তো সবচেয়ে শক্তিশালী ধাতু হবে কারা? 1 নাম্বার গ্রুপেরটা নাকি 2 নাম্বার গ্রুপেরটা? কোনটা? একেবারে মেয়েদের থেকে দূরে থাকবে আর কি। বাবু বাবু কলিজা, তোমার মাইকটা কোনোভাবে অন করারই দরকার নাই। তুমি যদি মাইক চেঞ্জ না করো, তুমি ক্লাসে মাইক অন করবা না। রাকিবুল ইসলাম, হ্যাঁ। আচ্ছা, সো এরপরে আসো বন্ধু। তাহলে এইটা সবচেয়ে শক্তিশালী ধাতু। এরা একটু ডানে গেলে আমার একটু দুর্বল ধাতু পাওয়া যাবে, তার আরো ডানে গেলে একটু বলদ মার্কা ধাতু পাইতে থাকবো। ইভেন এই ধাতুগুলোর ক্যারেক্টারিস্টিক্স কেমন আপনাদেরকে আগেও বলছিলাম। ধাতুদের যোজনী কি বারবার চেঞ্জ হয় নাকি ফিক্স থাকে? ফিক্স থাকে। বেড়া মানুষ ভাই একই একটা নির্দিষ্ট ক্যারেক্টারে থাকা লাগবে। আপুদের একটু মুড সুইং করে, তাদের করতেই পারে। কিন্তু আমার এই যে মাঝখানে বসি থাকা পিঙ্ক জামা পরা ভাইয়ারা, পিঙ্ক লুঙ্গি পরে তোমাদের যে নানারা বসি আছে, এই ভাইয়াদের মুড সুইং করে আপুদের মতো, বুঝলে? সো এরা হচ্ছে একটু কেমন কেমন জানি। যেমন নিকেলের আয়রনের জারণ সংখ্যা চেঞ্জ হয়, ম্যাঙ্গানিজের প্রচন্ড চেঞ্জ হয়, ক্রোমিয়ামেরও চেঞ্জ হয়, প্রত্যেকটা মোটামুটি চেঞ্জেবল। কপারের চেঞ্জ হয়, জিঙ্ক কিন্তু আবার স্থিতিশীল, মানে একটা ফিক্স জারণ সংখ্যা থাকে +2 আর কি। স্ক্যান্ডিয়ামও তাই। তোমাদেরকে একটা জিনিস জানা আছে, স্ক্যান্ডিয়াম আর জিঙ্ক কিন্তু কি না বলুন তো? অবস্থান্তর না কিন্তু। তবে স্ক্যান্ডিয়াম আর জিঙ্ক কিন্তু আবার কি মৌল? ডি ব্লক মৌল, ঠিক আছে? মনে আছে কি আপনাদের? এগুলা বলছিলাম। সাবধান, ওইগুলা দেখো কিন্তু, ভুলে গেলে হবে না। ওকে, আর নিচের যে এফ ব্লক মৌল ওরা তো আছে। এখন তোমাদের কিছু নাম শিখাই আমি, যদি এই নামগুলো আমার ফাউন্ডেশনের মধ্যে পড়ে না, জাস্ট একটু বলতেছি। আমাকে একটু বলো তো, এই যে খাড়া খাড়া যে গ্রুপগুলা, এগুলার জানে কি বলে? হ্যাঁ, এ সাব গ্রুপ। এদেরকে একসাথে আমরা বলি প্রতিনিধিত্বকারী গ্রুপ। হ্যাঁ, এখন এই প্রতিনিধিত্বকারী গ্রুপের মধ্যে পি ব্লকের মৌল যারা, পি ব্লক এইটা এই পুরাটা মিলে আর কি, পি ব্লক মৌলসমূহের একটা আলাদা নাম আছে। এটা কি তোমাদের বলি নেই মনে হয় ছোটবেলায়? পি ব্লক মৌলের নাম হচ্ছে প্রতিরূপী মৌল। এটা একটু লিখে রাখতে পারো, সেই কবে জানি এইচএসসিতে আসছে দেখলাম, প্রতিরূপী মৌল। ও, বললে ভালো, ঠিক আছে। আচ্ছা, এফ ব্লক মৌলকে একসাথে কি বলে জানো? এই যে নিচের যে মৌলগুলা, এদেরকে কি বলে? এদেরকে বলা হচ্ছে, হ্যাঁ, এইটা হচ্ছে অবস্থান্তর মৌল। এদের মধ্যে এই যে স্ক্যান্ডিয়াম, জিঙ্ক, ক্যাডমিয়াম, মার্কারি এরা বাদে আর কি। হ্যাঁ, বুঝোই তো। এখন ঘটনা হচ্ছে এরা মূলত হচ্ছে অবস্থান্তর মৌল। এরা মূলত ডি ব্লক মৌল, বাট কয়েকটা বাদ দিলে বাকি সব হচ্ছে অবস্থান্তর। এই নিচের যে মৌলগুলা, এদেরকে বলি আমরা এফ ব্লক মৌল। এদের আরেকটা নাম হচ্ছে অন্ত অবস্থান্তর। বইতে যদি আন্ত লেখে ইনার, বাট অ্যাকচুয়ালি বলা উচিত অন্ত অবস্থান্তর আর কি। হ্যাঁ, ইনার ট্রানজিশন এলিমেন্টস। আর এগুলার আরেকটা নাম হচ্ছে বিরল মৃত্তিকা মৌল, মানে রেয়ারলি মাটিতে পাওয়া যায়, দ্যাটস ওয়াই। যেমন দেখো বর্তমানে
বিভিন্ন দেশকে যে দখলের চেষ্টা করতেছে, এই যে আমেরিকা যে ঘাঁটি কাটতেছে ইউক্রেনে, বা আমেরিকা আবার এদিকে মায়ানমারের দিকে চোখ রাঙাচ্ছে, বা চীন এসে এটাকে দখল করতে যাচ্ছে, অনলি বিকজ অফ দ্যাট রেয়ার আর্থ এলিমেন্টস। তোমরা বিভিন্ন সংবাদে দেখে থাকতে পারো আর কি। সো দিজ আর দোজ থিংস। ওকে, পর্যায় সারণী দেখতে এরকম সুন্দর। এখানে আলাদা আলাদা করে আঁকা আছে। আলাদা করে আগে কি বুঝাইতে চাচ্ছি, এইটুকু হচ্ছে তোমার কোন ব্লক বলেন তো? এস ব্লক। আচ্ছা, তারপরে এটা কি হবে? এই পুরোটা পি ব্লক, তাই না? কিন্তু এখানে একটু ঝামেলা আছে। এই তো এটাই জানতে চাচ্ছিলাম, হিলিয়ামটাকে বাদ দিয়ে। তাহলে এটা হচ্ছে তোমার পি ব্লক। মাঝখানের যে বাক্সটা এইটা তোমার কি হবে? ডি ব্লক। ডিফারেন্ট কালার দেই, হ্যাঁ। তাহলে এটা হচ্ছে ডি ব্লক, আর নিচেরটা তো বললাম এফ ব্লক। এই যে নিচের যে ঘর, কথা বলছেন। একটা প্রশ্ন ছিল। পুলম্বুম? তুই কে মাহির? জি ভাইয়া। কি রে ভাই, তুই অফলাইনের গল্প আন অনলাইনে আনলে হবে? হ্যাঁ বলো, কি কে প্রশ্ন করতেছিলা? ভাইয়া থ্যালিয়ামকে তো ডি ব্লক মৌল হিসেবে জানি, এটাকে এফ ব্লকের মধ্যে ধরলেন কেন? থ্যালিয়াম না রে গরু, থোরিয়াম। এটা থোরিয়াম, থ্যালিয়াম এই জায়গায় টিএল, রাইট। হ্যাঁ, এই জিনিসগুলো আমরা যখন পর্যায় সারণী অধ্যায়টা পড়বো, প্রথম পত্রের তৃতীয় অধ্যায়, ওইখানে ডিটেল আলোচনা করব যে এখানে কয়েকটা মৌল আছে, এই যে সেরিয়াম, তারপরে থোরিয়াম, এরা হচ্ছে ওই জায়গায়, ঠিক আছে? মানে এইগুলোর কথা এখন মানে ইন জেনারেল বলতেছি, মানে এটা এখন এত ডিটেল জানার দরকার নেই, ঠিক আছে? হিলিয়াম কোন ব্লকের? হিলিয়াম এস ব্লকের। ইলেকট্রন বিন্যাস করে লাস্ট ইলেকট্রনটা যে উপশক্তি স্তরে প্রবেশ করে সেটা হচ্ছে সেই ব্লকের, ঠিক আছে? সো হিলিয়াম হচ্ছে এস ব্লকের মৌল। ওকে, চলেন এবার এখন গ্রুপ ওয়াইজ মৌল মুখস্থ করার জন্য তোমাদেরকে একটু মোটিভেশন দিই। মোটিভেশন আগেও দিছিলাম কিনা আমি জানি না, এরকম কি দিছিলাম? 14 নম্বর গ্রুপের মৌলদের লেখা দেই নেই মনে হয়। ওকে, আমাকে একটু বলো তো 14 নম্বর গ্রুপের যে মৌলগুলা, যেটাকে আমরা বলি 4A গ্রুপ, হ্যাঁ, তোদের এবি সিস্টেম তো শিখাইছিলাম ডেফিনেটলি। সো 4A যে গ্রুপ, ওদের মৌলগুলা কে কে? মনে করার সিস্টেম কি বলছিলাম আবারও মনে করে দিচ্ছি। যত এ গ্রুপের মৌল হবে তাদের সবার শেষ শক্তি স্তরে ততগুলো ইলেকট্রন থাকবে। সো যেহেতু 4A বলতেছি, তার মানে লাস্টের সালে কয়টা ইলেকট্রন থাকবে? 4টা। এখন 4টা ইলেকট্রন থাকার মানে তার যোজনীয় হবে 4, বুঝতে পারতেছেন? সো আমাকে বলেন তো তাহলে 4 যোজনীর কাকে কাকে চিনেন আপনি? কার্বন, হিলিয়াম, জার্মেনিয়াম। একটাকে মনে করতে পারলে বাকি সব মনে পড়ে যাবে। কার্বন, সিলিকন, তারপরে জার্মেনিয়াম, তারপরে টিন, তারপরে লেড। এদের মধ্যে আবার ল্যাটিন নাম যেটা আছে ওটা একটু লিখে দিই। এসেন্তে যেন কি হয়? স্ট্যানাম। জোরে বলো, বুঝি নাই। কি? ওরে গরু রে, দাঁড়া থাম, বলো পিবিতে কি হয়? হ্যাঁ, এটার ইংরেজি বানান তো জীবনে দেখো না। এটা নিয়ে একটা ঘটনা আছে, ওই যে অফলাইনে বলছিলাম, মাহির ওটা নিয়ে হাসতেছে। হ্যাঁ, তোমাদেরকে বলছি কিনা পুলুম কিন্তু কইও না, এটার উচ্চারণটা হচ্ছে প্লামবাম। ওকে, সো এখন দেখেন এই সবগুলো মৌলের আমি হাইড্রাইড লিখবো। হাইড্রাইড কাকে বলে তাহলে? কোন একটা বাইনারি যৌগ যার একটা উপাদান কি বলেন তো? হাইড্রোজেন। এটা হচ্ছে নর্মাল সংজ্ঞা, বাট তোমার লেভেলের সংজ্ঞা কি হবে এখন থেকে বলো তো? যদি ওইটা হয়ে থাকে তাহলে এবার বল দেখি, তোদের ওইখানে নিয়ে যাই, দাঁড়া। হ্যাঁ, এটা পরীক্ষার জন্য প্রশ্ন রাখতে চাইছিলাম, পারলাম না, বলে দেওয়া লাগতেছে। আমাকে একটু বলেন, H2O এইটা হাইড্রোজেনের অক্সাইড নাকি অক্সিজেন এর হাইড্রাইড? বলেন। হাইড্রোজেনের অক্সাইড। আন্দাজে বলতেছস ঢিল ছুড়ে ছুড়ে, নাকি বুঝা বলতেছস? স্যার হাইড্রেট তো হয় ধাতুর সাথে। ওইভাবে বলাটা আমার পছন্দ হইল না, আরো সুন্দর করে বলো, আমার পোলাপাইনের মতো করে কথা বলো। হাইড্রাইড কখন হবে? যখন তুমি বলবা জারণ সংখ্যা -1 হবে, অথবা সেটা অ্যানায়ন হবে। রে বাবু, আইড হইতে গেলে এটা অ্যানায়ন হওয়া লাগে। এই যে বলো হাইড্রাইড, এটার সংকেত কি হবে বলেন? H-। ওই মাইনাস বানাইতে পারে ধাতুরা, এই জন্য তুমি বলতেছো ধাতুর সাথে বসলো। এভাবে বলবা না, বলবা যে হাইড্রোজেনের
চার্জ মাইনাস হলে অথবা জারণ সংখ্যা -1 হলে তাকে বলে হাইড্রাইড। এখন এই যে H2O যেটা, এখানে কি হাইড্রোজেন মাইনাসে আছে নাকি প্লাসে আছে বলেন দেখি বন্ধু? প্লাস। তো প্লাসে থাকলে ওরে তুই কেন হাইড্রাইড খবি? ওটা তো হাইড্রোজেনের অক্সাইড। এটা কারেক্ট, এটা ভুল। তোমরা কি বোঝাছো আমার কথা এবার? এই গরু ছাগল নিয়ে হয় না, ঘাস খায়। কয়েকদিন পরে কোরবানি ঈদ, গলা কেটে মেরে ফেলবো, জব করে দিব। বলো এখন। ভাইয়া পরমাণু মানে পরমাণু এইসব নিয়ে তো কাজ তো আমাদের রসায়নে বা এই যে স্ট্রাকচার এইসব জায়গায়, কিন্তু হসপিটালে প্রত্যেকটা মেডিকেল কলেজে কেন পরমাণু বিভাগ থাকে? খুবই ভালো প্রশ্ন করছো। এই প্রশ্নটা আমার মাথায় প্রথম আসছিল যখন আমার জন্ডিস হয়েছিল। হসপিটালে অনেকদিন ভর্তি ছিলাম। তখন আমি বুয়েটে সেকেন্ড ইয়ারে কেবল উঠতেছি, তখনও জানি না এটার উত্তর কি। তো আমার জানালাতে দেখা যায় তো ফাঁসে পরমাণু শক্তি কমিশন। তো পরে আমি জানছি যে আসলে এখানে ঘটনাটা কি হয়। তোমাদের যে এক্স রে করে, এই এক্স রেগুলা বা এই টাইপের যে আরও কিছু আছে না, এমআরআই ব্যাপারটা আলাদা। তোমার না এমআরআইতেও লাগে আর কি। তোমার এই টাইপের কাজের জন্য আমরা বিশেষ ধরনের রশ্মি ব্যবহার করি না, যে রশ্মিটা তোমার হাতে ফেলে ভিতরে হাড্ডিগুড্ডি ভাঙছে কিনা দেখে, বোঝো তো? এইটা এক ধরনের ফটোগ্রাফি আর কি। তো এখন ওই রশ্মিগুলা কোথা থেকে আসে? সেটা আসে হচ্ছে তেজস্ক্রিয় মৌল থেকে, বোঝা না? জি ভাইয়া। ওই তেজস্ক্রিয় মৌলগুলা কোথায় পায়? তেজস্ক্রিয় পরমাণু থেকে। মানে পরমাণু থেকেই তো মৌল থেকে অণু, মুক্ত মুখ, বুঝতেই পারতেছো আমি কি বলতেছি, আমি নিজেও জানি না। মানে আইডিয়াটা বুঝছস তো? মানে ওরা মূলত তেজস্ক্রিয় মৌল নিয়ে ডিল করে। সো ওরা না বানাইলে তো তোর এক্সরেও করা যাবে না, এইগুলোর কাজে লাগানো যাবে না। দ্যাটস ওয়াই এখানে পরমাণু শক্তি কমিশন মেডিকেল রিসার্চের সাথে জড়িত। আশা করি বুঝেছো। এবার আসো, এখন বলো সো কার্বনের হাইড্রাইড কি হবে? কার্বনের হাইড্রাইড দুনিয়া একটা দুইটা না, অজস্র আছে। যত হাইড্রোকার্বন আছে এরা সবাই কার্বন হাইড্রাইড। মানে নট ইন দ্য রিগোরাস ডেফিনেশন। ওই যে একটু আগে যেটা শিখাইলাম যে জারণ সংখ্যা -1 হওয়া লাগবে, বাট কার্বনের সাথে হাইড্রোজেনের যদি বাইনারি যৌগ চিন্তা করো তাহলে CH4 হচ্ছে কার্বনের প্রথম হাইড্রাইড, সবচেয়ে ছোট হাইড্রাইড। বুঝতে পারছো কি? বোঝা না? এখানে হাইড্রোজেনের জারণ সংখ্যা তো +1, মানে রিগোরাস ডেফিনেশনে যাওয়া যাবে না। রিগোরাস ডেফিনেশনটা কিন্তু আমি দিছি তোদেরকে, মানে আসলে ব্যাপারটা ওই রকম, কিন্তু ইউজুয়ালি চিন্তা করলে এটা কার্বনের হাইড্রাইড। তাহলে বলো সিলিকনের হাইড্রাইড কি হবে আমাদের? বলতে পারো না। হ্যাঁ, এগুলো কিন্তু মুখে বইলো, তাহলে ঝামেলা। জার্মেনিয়ামটা কি হবে? GeH4। তাহলে এটা হবে SnH4। লাস্টেরটা কি হবে? PbH4। ওকে, এখন এগুলোর নাম বলতে হবে আমাকে একটু। বলো তো এগুলোর নাম কি? বলো। CH4 এর নাম তো সবাই জানো নাকি? কি বলেন তো? মিথেন। মিথেন বলা যাবে না, উচ্চারণটা অ্যাকচুয়ালি মিথেন, মানে একটা এই আছে টানটা, আমরা বাঙালিরা দেই না, বাট আসলে ব্যাপারটা আছে। আচ্ছা, SiH4 তাহলে কি হবে? সিথেন। শীত হয়ে শুয়ে থাকেন। নো ব্রো, বলে দিলাম নামগুলো ওই রকম, ওই যে মিথেনের মতো করে অনুকরণে নাম দিতে হবে। তাহলে ভাবেন। আচ্ছা, আমি একটা বুদ্ধি শিখাই দেই। প্রথমে মুখে বলো এটা সবাই, এটা কি? সিলিকন। সবাই বলছো? এত মানুষ অল্প কটা সাউন্ড শুনি। হ্যাঁ, এবার চেষ্টা করো। সিলিকন হাইড্রেন। এটার নাম হচ্ছে সিলেইন। মিথেন, এটা তাহলে কি হবে? সিলেইন। বুঝেছো? বাংলায় আমাদের বইতে লেখে এইভাবে, দন্তশয় রশ্মি লয়কার ন। তোমরা আবার এটা যদি 6 দিয়ে লেখো তাইলে হবে যে ছিলেন, তারপরেরটা বলবা যে এবার আপনি গিলেন, তারপরেরটা বলবা এবার আপনি সরেন, বোঝো নাই? তারপরেরটা বলবা এটা আপনার কি হবে? লাদেন। হ্যাঁ, লেড থেকে লাদেন, এগুলা না আর কি। সিলেন বানানটা এরকম দন্তস দিয়ে। আচ্ছা, জার্মেনিয়ামের এটা কি হবে তাহলে বলেন? একটু আগেরটা পারো নাই কেউ, এখন কয়েকজন ফাইল্লা খেয়াল করো। জাস্ট তোমার মুখটাকে এরকম বানাইতে হবে। তুমি মুখে একবার বলবা জার্মেনিয়াম, তাহলে এটা জার্মান হবে। মুখে একবার মূল মৌলটা বললে তোমার মুখ দিয়ে এরকম শব্দ বেরোবে। হ্যাঁ, আচ্ছা, এটা ছিল টিন, তাহলে কি হবে? টিনেন। এটার উচ্চারণটা হবে হচ্ছে স্ট্যানেন, STANNANE। স্ট্যানাম বানানটা তো ডাবল এন ছিল, এখানেও ডাবল এন থাকবে। তাহলে এটা কি হবে? লেড থেকে লাদেন। এটা হচ্ছে প্লামবেন, PLUMBANE।
তুমি এটা ধরো পরীক্ষার হলে প্রথম দেখলা জীবনে ভর্তি পরীক্ষার সময়, তুমি বলবা পুলুম 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 বানে, পুলুম বানে স্যার, পুলুম বানে, বানের জলে সব ভেসে গেল, এইসব বলবা আর কি। কার্বন আসে নাই, হ্যাঁ হ্যাঁ, কার্বন থেকে তো কার্বন না। বাহ বাহ, খুবই সুন্দর আইডিয়া। এই যে কার্বেন এই নামে একটা বস্তু আছে, আর মিথেনের নাম যে কেন মিথেন, এটার ঐতিহাসিক কারণ আছে। মানে মিথেনটা আগে মার্শ জায়গায় হইতো, মার্শ মানে হচ্ছে জলা জায়গায়, আমাদের সময়কার বইতে লেখা ছিল 19, তোমাদের বইতে আর নাই। মানে জলাবদ্ধ জায়গায়, ডোবা নালা খালায়, খালা মানে খালে, এইসব জায়গায় হচ্ছে মিথেন গ্যাস হইতো। ওই মিথেন গ্যাস হইতো, ওইখান থেকে শব্দটা মার্শ শব্দটা বিকৃত হয়ে হয়ে মিথেন আসছে। সো এটা ঐতিহাসিক একটা কারণ। পরে ওই নামটাকে কপি করে বাকি সবগুলো বানানো হয়েছে। কেউ বোঝে না আমার কথা? ভাইয়া জার্মেনিয়াম কি জার্মানি থেকে আসছে? জার্মানি থেকে আসছে কিনা জানি না, মনোযোগ দিয়ে শুনি রাখো। কোনো একটা মৌলের নাম কি হবে, এইটা মূলত প্রপোজাল আসে বিজ্ঞানীদের কাছ থেকে, যারা ওইটাকে আবিষ্কার করে মৌলটাকে, তাদের কাছ থেকে প্রপোজাল আসে। এখন ধরো তুমি একজন বাংলাদেশি বৈজ্ঞানিক, তুমি যুক্তরাষ্ট্রে কোনো এক বিশ্ববিদ্যালয়ে গবেষণা করতেছো। সো এখন করে একটা মৌল আবিষ্কার করলা, ইউ হ্যাভ দ্য রাইট টু সে ওইটার নাম স্যার বাংলাদেশি আম রাখবো প্লিজ, গরমকালে খুব সুন্দর হয়, অথবা রাজশাহীর আম রাখবো, তাও রাখতে পারো, চাপাই আম, কোনো সমস্যা নেই। তোমার কাছ থেকে প্রপোজাল যাবে। সো জার্মেনিয়াম মৌলটা যে জার্মানিতে বসেই আবিষ্কার করতে হবে তা না, জার্মানির সায়েন্টিস্টরা কাজ করলেই দে হ্যাভ দ্য রাইট টু প্রপোজ ইট অ্যাজ জার্মেনিয়াম। পরে যদি আন্তর্জাতিক কমিউনিটি অ্যাকসেপ্ট করে দেন ইট উইল বি নেমড অ্যাজ দ্যাট। বুঝেছো? বুঝতে পারছি। ধন্যবাদ। সো এই যে মৌলগুলার গ্রুপ ওয়াইজ নাম মুখস্থ করার পেছনে একটা মোটিভেশন দিলাম। এগুলা প্রায় পরীক্ষা আসে, তোমাকে দিবে GH4 এর নাম কি, প্রথম অপশনে থাকে জার্মেনিয়াম টেট্রাহাইড্রাইড, অথবা SiH4টা পরীক্ষা অনেকবার আসছে। প্রথম অপশনে থাকে সিলিকন টেট্রাহাইড্রাইড, ফোলা ভাই তো দাগায় গোল্লা পূরণ করে ফুটোই করে বলে খাতা, পরে আরো তো অপশন ছিল দেখিই নাই, আসল কারেক্ট আনসার সিলেইন। কয়জন জানে? এখন এটা তুমি আলাদা করে মুখস্থ করলে মনে থাকবে না, তুমি যখন গ্রুপ ওয়াইজ মৌল মুখস্থ করে বুঝবা তখন দেখবা যে এই প্রত্যেকটা নামের একটা কারণ ছিল, সে কারণটা কত সুন্দর। দেখো প্রত্যেকের নামের শেষে ANE দেখতে পাচ্ছেন। আপনাদের জৈব রসায়ন যখন পড়াইছিলাম 9, 10 আপনাদেরকে মনে আছে গোষ্ঠীর নাম বা ফ্যামিলির নাম কই থাকে, লাস্টে না সামনে? বলুন তো। লাস্টে থাকে। এদেরও দেখো সবার লাস্টে একই টাইপের কাহিনী আছে। হ্যাঁ, এই সিমিলার ঘটনা আরো কয়েকটা গ্রুপে ঘটে, ওগুলোও পরীক্ষা আসে, ওটা দেখাইলাম না এখন, জাস্ট আমার আইডিয়া দেওয়া দরকার যে গ্রুপ ওয়াইজ মৌল মুখস্থ করার মোটিভেশনটা কি হইতে পারে তোমার। ওকে, সো আমার হাতের লেখা নাও বুঝতে পারো, এই কারণে এখানে লিখে দেওয়া আছে আর কি। চলেন এবার আজকের ক্লাসের মূল জিনিস, 1 থেকে 30 পর্যন্ত মৌলের 14 গোষ্ঠী শেখা লাগবে। কিন্তু আজকে তো আর সময় নেই, আজকে অনেক আস্তে আস্তে কথা বলছি আমি টের পাচ্ছিলাম, মানে এটার একটা এক টান দিয়ে যাওয়ার কথা ছিল। তবে তোরা একটা কাজ করতে হলে আজকের ক্লাস না নেই, মানে আমার আসলেই হাতে ব্যথা করতেছে। সো তোমরা আজকের ক্লাস আমরা আপাতত এইটুকুই থাকি। তোমরা এই ক্লাসটা যে লেকচারে হয়েছিল, তোমরা যারা SC25 ছিল তারা তো জানোই, আমাকে একটু জানাও যে কত নাম্বার লেকচারে হয়েছিল। আমি ওই ভিডিওটা একটু গ্রুপে দিয়ে দিচ্ছি, সবাই একটু দেখে রাখুক, তাহলে নেক্সট ক্লাসে এটা একটু দ্রুত টান দেওয়া যাবে আর কি। ঠিক আছে? এই যে আন মারামারি করতেছে, তোরা একটু দেখ না, আবার একটু দেখে আমারে জানাইস। ঠিক আছে? এই রাকিব ছেলেটা আবার মাইকটা অন করছে কেন? এই পোলাটা তো ফাজিল আছে। হ্যাঁ বলো কি? হ্যাঁ রাইট, এখানে আরো নতুন নতুন জিনিস আমরা দেখবো আর কি, বাট ওইটা দেখে রাখলে না তোর সাথে কমন কথাগুলো আমার আরেকবার বলা লাগবে না, তোরা এবার আমি আরো একটু অনেক উপরে নিয়ে যেতে পারবো, বুঝতে পারছিস? এই জন্য বলছি এটা একটু দেখে রাখিস আর কি। ওকে, সো ঠিক আছে বন্ধুরা, আজকের ক্লাস এই পর্যন্তই থাকুক। আর তোমাদের আগামী ক্লাস কবে হবে সেটা বলে দেই। হ্যাঁ পাওয়ার বুকগুলো পাওয়া আর কি, ওই যে তোমাদের হাইড্রাইড অক্সাইডের যে সংজ্ঞাগুলো বলতেছিলাম ওগুলো হচ্ছে আমার ওই পাওয়ার বুকের মধ্যে আছে, ইনশাল্লাহ 2-3 দিনের মধ্যে পেয়ে যাবা। তোমাদের আগামী ক্লাস নিব হচ্ছে 28 তারিখে। ও 28 তারিখ কালকে না, সরি এটা ডেট ভুল হয়েছে, এটা হচ্ছে আগের শিডিউলে যদি থাকতে পারতাম তাহলে কালকে নিতে চাইছিলাম আর কি। এটা মনে হয় তোমাদের 29 তারিখে যাবে, আমি গ্রুপে জানাই দিব না আর কি। ঠিক আছে? সো 28 তারিখ অন্তত না আর কি, সম্ভবত 29 বা 30 তারিখে নিব। ঠিক আছে? তাহলে এটা হচ্ছে কিভাবে লিখলে হবে? না এটা হবে না, এটাকে পুরো কাটতে হবে। হ্যাঁ বলো। 29 অথবা 30। এমসিকিউ মানে কোন বিক্রিয়কগুলো দেওয়া ছিল, ওই বিক্রিয়কের উৎপাদের গ্যাসটার কোন হার কম হবে এটা জানতে চাইছিল। তোমার প্রশ্নটা আমি বুঝি নাই। মানে সিলেক্ট বোর্ডে একটা প্রশ্ন ছিল
ওকে, এসএসসি নাকি? যে বিক্রিয়ক হলো উৎপাদের কোনটার ব্যাপন হার কম হবে। এখন এই যে সালফিউরিক অ্যাসিড কপারের সাথে বিক্রিয়া করতে হলে সালফিউরিক অ্যাসিড গাঢ় হওয়া লাগে। এখন গাঢ় হওয়ার ফলে অন্যান্য ধাতুর মতো বিক্রিয়া করে কেন এখানে হাইড্রোজেন তৈরি হলো না? আমি আসলেই তোর কথাটা বুঝি নাই। আচ্ছা তুই আমাকে একটু ইনবক্সে পাঠা, সেটা আগামী ক্লাসে আলোচনা করি। আচ্ছা ওকে ঠিক আছে, মানে প্রশ্নটা শুনে মনে হচ্ছে আজকের ক্লাসের সাথে সম্পর্কিত না, সো এটা এখন বলাটা জরুরি না আর কি। ঠিক আছে, ওকে টাটা তাহলে, আল্লাহ হাফেজ সবাইকে। আমি তো আজকে মানে কি নাম পেজের লাইভের দিকে খেয়ালই করি না, এরা তো গালি টালি দিছে মনে হয়, আমরা কি জানি, আল্লাহ জানে। আচ্ছা ঠিক আছে ব্যাপার না আর কি। ওকে টাটা, আল্লাহ হাফেজ। আমি তাহলে জানাই দিচ্ছি যে কবে ক্লাস নিব। হ্যাঁ নেক্সট। ওকে আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম।